নমস্কার সকল দর্শককে আজকের দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত। যেরকম পূর্বেই আলোচনা করেছিলাম যে আজকে শুক্রের গোচর নিয়ে ধনুরাশিতে আলোচনা করব এবং আলোচনাটি অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা। আপনাদের আমি 11 তারিখের পর থেকে বলেছিলাম যে যতগুলো গোচর এখানে হতে থাকবে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে গোচর যেটা হবে পরবর্তী 6 মাসের জন্য সেটা হচ্ছে শুক্রের গোচর। কারণ মেজর প্ল্যানেটগুলো এখন ডাইরেক্ট আছে এবং শুক্র বকরি থাকবে, এবং শুক্র যখন বকরি থাকে মোটামুটি ধরুন 42 থেকে 47 দিনের মধ্যে তার বক্রতাটা থাকে, 1.5 মাসের মতন অ্যারাউন্ড ধরতে পারেন, এবং দুটো ঘর নিয়ে বকরি থাকবে। তো তার ফলে যদিও মকরের ঘরেও সামান্য অংশই থাকবে, মাত্র 2 ডিগ্রির মতন থাকবে অ্যাকচুয়ালি স্যাজিটেরাসে। তো সেটা নিয়ে তার সার্বিক এফেক্ট কি হবে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরবর্তীকালে ডেভেলপমেন্টাল ফেজ আমাদের সোসাইটি তথা আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের উপরে কতটা হবে সেটা একটা সার্বিক আলোচনা থাকা দরকার। সেই জন্য আলোচনাটা ইম্পর্টেন্ট। আলোচনা শুরুর প্রাককালে আপনাদের শুধু বলে দিই, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন। শুক্র আগামী 30শে অক্টোবর ভোর 3:57 সকালবেলা 3:57 AM শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে। 30 তারিখ, আজকে অনুষ্ঠান করছি 27 তারিখ, 30 তারিখ প্রবেশ করবে এবং এই ঘরে অর্থাৎ স্যাজিটেরাসে ও থাকবে 8ই ডিসেম্বর পর্যন্ত। 8ই ডিসেম্বর বেলা 1:01 পর্যন্ত। তো বুঝতেই পারছেন প্রায় 39 দিনের গোচর করবে। এরপরে আপনারা নর্মাল বুঝুন, একই দূরত্ব যেতে একটা গ্রহের যখন বেশি সময় লাগে তাহলে কি কমে যায়? তার গতি কমে যায়। ঠিক উল্টোটা যদি আমি বলি যে একই দূরত্ব যেতে একটি গ্রহের যখন কম সময় লাগে তখন কি বেড়ে যায়? তার গতি বেড়ে যায়। শুক্র ইউজুয়ালি অ্যাভারেজ যে দিন আছে সেটা হচ্ছে 28 দিনে একটা ঘর সে অতিক্রম করে। এইবারে তার অতিক্রম করতে সময় লাগছে 39 দিন, মানে 11 দিন বেশি। তার মানে অফকোর্স তার যে ভেলোসিটি আছে 1 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি, তার থেকে অনেক নিচে নেমে এসছে। এবং আপনারা যদি গতিটাকে পর্যায়ক্রমে আলোচনা করেন তাহলে দেখবেন যে নভেম্বরের প্রথম 10 দিনে যা গতি আছে তার পরের 10 দিনে তার থেকে প্রায় আধা হয়ে যাবে গতি, এবং লাস্ট 10 দিনে ভেলোসিটিটা অনেকটাই কমে যাবে। এবং যখনও মকর রাশিতে ঢুকবে গতিটা খুব কমে যাবে, কারণ মকর রাশিতে ঢোকার কিছুদিনের মধ্যেই, মকর রাশিতে ঢুকে খুব অল্প কিছুদিনে 19শে সম্ভবত ডিসেম্বর, আমি এর পরের ফেজে যে আলোচনাটা করব শুক্রের খুব ইম্পর্টেন্ট জায়গা, তো 19শে ডিসেম্বর গিয়েও বকরি হবে এবং থাকবে 29শে জানুয়ারি পর্যন্ত। তার মানে প্রায় 42 দিন 43 দিন ওই ঘরে বকরি থাকবে। কোথায় থাকবে না, মকর রাশিতে 2 ডিগ্রিতে গিয়ে বকরি হয়, তারপরে ও আবার ধনুরাশিতে নেমে আসবে এবং অনেকটা নেমে আসবে। শুক্র যখন বকরি অবস্থায় নামে তখন নিয়ার অ্যাবাউট প্রায় 17-18 ডিগ্রির মতন নেমে আসে। তো সেই পুরো নামাটা আপনারা দেখতে পাবেন, এবং সেটাকে নবাংশ অনুসারে, দুটো নবাংশ খুব গুরুত্বপূর্ণ আছে, সেটা ব্যাখ্যা করার জায়গা রয়েছে। তো আলোচনা শুরুর আগে আপনাদের এখনো বেসিক আলোচনাতে ঢুকতে পারিনি, সেটা হচ্ছে আগে 9th হাউস সম্পর্কে বলিনি, তারপরে শুক্রের ইফেক্ট আপনারা অনেকেই জানেন, তো সেটা নিয়ে বলবো, তারপরে লগ্ন ওয়াইজ ধরে অল্প কিছু বলে দেব। কালপুরুষের নবম ভাব আমাদের বৃহস্পতিকে দেওয়া রয়েছে, এটা মূল ত্রিকোণ জুপিটারের। এই ঘরের সমসপ্তমের ঘর হচ্ছে বুধের ঘর, এবং স্যাজিটেরাস হচ্ছে এমন একটি ঘর, কালপুরুষের মধ্যে মুখ্যত 4টে ঘর আছে। সেটা হচ্ছে স্যাজিটেরাস, স্যাজিটেরাসের সমসপ্তমে জেমিনাই, এবং লিও, লিওর সমসপ্তমে অ্যাকুয়ারিয়াস। এই 4টে ঘরে কোনো গ্রহ এসে আপনাদের সোকল্ড এক্সল্টেড বা ডেবিলিটেটেড হতে পারে না। এই 4টে ঘর সব থেকে বলি ঘর কালপুরুষের মধ্যে। এবার আপনারা এই নিয়ে তর্ক করতে পারেন যে বাকিগুলো কি নির্বল ঘর? বাকিগুলোকে আমি নির্বল বলিনি, কিন্তু বলেওছি আবার কম্পারেটিভলি বলেই তো অন্য কেউ এখানে এসে বলি হতে পারে না। আপনি যদি অতি ধনী হন, তো যে লোকটা অল্প ধনী সে আপনার বাড়িতে এসে কি করে তার প্রভাব বিস্তার করবে, অন্তত মানিটারি এক্সটেন্টে।
যাই দেখাক না কেন সেটা আপনার থেকে বেশি, আপনি তার থেকে বেশি। তো এই ঘরগুলোতে কেন হয় না তার কিছু স্পেসিফিক কারণ আছে। 4টে ঘরকে কেন ডিভিয়েট রেখেছে তার মধ্যে একটা আপনাদের আমি বলে দিই। ধনুর ঘরকে বলা হয়েছে, দেখুন রবি নিজে, জিনিসটা বোঝার চেষ্টা করুন, রবি থেকে 5th হাউস, রবি থেকে 9th হাউস, রবি থেকে 7th হাউস এবং রবি থেকে 9th হাউস, এটা টোটালি রবির কন্ট্রোলে। অর্থাৎ রবি এই জায়গাগুলোতে খুব প্রভাব বিস্তারকারী এবং রবি থেকে একাদশ। তার মানে কি দশম নয়? না, দশম অবশ্যই। দশমে কে এক্সল্টেড হয়? অ্যাকচুয়ালি দশমে এক্সল্টেড হয় চন্দ্র, তাই তো। দশমে এসে চন্দ্র এখানে এসে তুঙ্গ হয় অ্যাকচুয়ালি, উল্টো দিকের ঘরে, বৃশ্চিকের ঘরে গিয়ে চন্দ্র নিচ হয়ে যায়। তো রবি যেখানে থাকে, রবি নিজের ঘর, তার পঞ্চম ঘর, তার সপ্তম ঘর, তার নবম ঘর, তার একাদশ ঘর, রবি ডাইরেক্ট কন্ট্রোল করতে পারে। এবং এই ঘরে এসে মানে রাজার এগুলো, মনে করুন রাজা ঘুরতে গেলে এই বাড়িগুলোতে থাকবে, তো এই বাড়িতে আর কারুর থাকার নিষেধ আছে। সে আপনি যত বড় লোকই হন না কেন, রাজার থেকে বড় লোক কেউ নেই সেখানে, অ্যালাউড নয়। এই কারণে খুব সহজভাবে বললাম, অ্যাকচুয়াল কজটা তা নয়। আপনার অ্যাকচুয়াল কজটা হচ্ছে রবি যেখানে তার প্রভাব বিস্তার করে, 12টা ঘরেই রবির প্রভাব আছে। নিজের ঘরে তো আছে, 12টা ঘরেই আছে, কিন্তু 12টা ঘরের 12 রকমভাবে প্রভাব আছে, এগুলোতে ডাইরেক্ট প্রভাব আছে। তো সেই কারণে এখানে অন্য কেউ এসে তার ফল দিতে পারে না। এবার আপনি বলবেন মেষ রাশিতে তো দেয়, মেষ রাশিতে কে এক্সল্টেড হয়? রবি নিজে গিয়ে এক্সল্টেড হয়, অন্য কেউ কি হয়? অন্য কেউ হয় না, সেটা বুঝতে হবে। তো এই 9th হাউস কালপুরুষের নবম ঘর, ধনু, স্যাজিটেরাস, সে কিন্তু একজন নর্মাল যোদ্ধার ঘর। কিরকম যোদ্ধা? না, যে যোদ্ধা যুদ্ধ করে তার লেজিটিমেসির সাথে, তার ন্যায়ের সাথে, তার বিচক্ষণতার সাথে, তার নিজস্ব বলা যেতে পারে ডিগনিটির সাথে, কাউকে সাথে পান বা কাউকে সাথে না পান, তিনি একাই লড়াইটা লড়ার চেষ্টা করেন। এবং এই লড়াইতে তিনি কখনো কোনো পাপ বা অধর্মের সাথে নিজেকে যুক্ত করেন না। কোনো অবস্থাতেই বৃহস্পতির পক্ষে সেটা করা সম্ভব নয়, কারণ বৃহস্পতি হচ্ছে প্রায় 50-60% মেটেরিয়াল, বা কিছু কিছু ক্ষেত্র বিশেষে, এই ঘরের সাপেক্ষে বলছি না, ক্ষেত্র বিশেষে 70% মেটেরিয়াল, বাকিটা বৃহস্পতি স্পিরিচুয়াল। জুপিটার হচ্ছে গুরু মানে প্রিসেপ্টর। রবি সব থেকে জ্ঞানী, কিন্তু রবি তাও নিজেকে গুরু হিসাবে একজনকে মেনে নিয়েছে, কারণ মানতে হবে, এটাই পেডিগ্রি। ভগবান তাকে স্বীকৃতি দিয়েছে যে ইনি হচ্ছেন সৌরজগতের গুরু, ইনি ডেমিগডস। সূর্য কিন্তু নিজে গড, কিন্তু বৃহস্পতি একজন ডেমিগড। কিন্তু ডেমিগড হওয়া সত্ত্বেও সূর্য কিন্তু তাকে তার গুরু হিসাবে স্বীকৃতি দিয়েছে। এখানেই হচ্ছে সূর্যের মানে রাজা অ্যাকচুয়াল কীরকম হওয়া উচিত সেটা এখানে বোঝাচ্ছে। তো যেহেতু সে গুরু, সে স্বীকৃত গুরু, সেই জন্য তার মর্যাদা আলাদা। মর্যাদা মানে কি ধন সম্পত্তির দিক থেকে না, তার সম্মানের দিক থেকে। কিরকম সম্মান? লোক দেখানো সম্মান, ভয় পেয়ে সম্মান করছি না, সেরকম সম্মান। তার অ্যাকচুয়াল সম্মান, যেটা সে ডিজার্ভ করে। কিরম ডিজার্ভ করে? না, আমাদের সমস্ত রকম মেটেরিয়াল কাজকর্মের সাথে জুপিটার যুক্ত। আমরা ছোটবেলা থেকে যখন মাস্টারমশাই বা আগেকার দিনে গুরুগৃহে যেতেন, তো যখন আমরা পড়াশোনা স্টার্ট করি তার সাথে আমাদের জুপিটার যুক্ত হয়ে যায়। জুপিটার আমাদের কি করে? জুপিটার মানে হচ্ছে লাইট। অ্যাকচুয়ালি আমাদের ডার্কনেস থেকে লাইটের দিকে নিয়ে আসে, আলোর দিকে নিয়ে আসে। আমরা এই জড়জগতের মধ্যে একটা সীমিত স্থানের মধ্যে, যদিও সীমিত স্থানটাও আমাদের যা জীবন, সেই জীবনের মধ্যে পুরোপুরি কভার করা মানে পুরোপুরি দূরস্থ, তার অনেক ভাগের এক ভাগ কভার করাটাও সম্ভব নয়। তবুও বলছি, অনেক জ্ঞানী মানুষ হয়তো কভার করতে পারেন। তো সেটা দেওয়া আছে একটা লিমিটেড জায়গা, যেটাকে কভার করা যায় বলেই দিয়েছে ঈশ্বর। আমাদের এখন ক্ষমতা কমে গেছে, কলিযুগে আমরা বসবাস করছি, সুতরাং আমাদের ক্ষমতা সব দিক থেকেই ক্ষয়িষ্ণু।
40 বছরের পর থেকে ওষুধ খায় না এরকম সমাজে হয়তো 1% লোক আছে। 30 বছরের পর থেকে ওষুধ খায় না সমাজে এরকম হয়তো 25 ভাগ লোক আছে। একটা না একটা ওষুধ সে খায়। কারণ আমাদের জীবনী শক্তি অনেক দুর্বল আছে। আমরা যে খাবার দাবার যেসবগুলো আমরা গ্রহণ করি, আমরা যে জল খাচ্ছি, আমরা যে শ্বাসবায়ু নিচ্ছি, সেগুলোর মধ্যে অনেক ইমপিউরিটি চলে এসছে। এটা এবার আপনি কোনো ব্যক্তিকে হয়তো দোষ দিতে পারেন যে স্বাভাবিকভাবে হয়তো এই ব্যক্তিটি পলিউশন তৈরি করছে বা দেখো অন্যায় করছে। অ্যাকচুয়ালি এখানে ব্যক্তির কাজ নয়, এটা কালভিত্তিক নির্দেশ আছে। এই কালে এসে এই জিনিসটাই ঘটবে। তাহলে তো সেই যুগেও সেরকম ব্যক্তি থাকতে পারতো, তো সেই যুগে সেরকম ব্যক্তি ছিল না কেন? বা থাকলেও সে সাবডিউড অবস্থায় ছিল কেন? কারণ সেই যুগে তাকে উঠতে দেবে না। এই যুগে আমাদের যে ধর্মরূপী বৃষ আছে, সেই বৃষ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ধর্মের মাত্র একটি চরণ আছে, বাকি 3টে চরণ অবলুপ্ত হয়ে গেছে। এই যুগে ষড়রিপু, লোভ, হিংসা, আরেকজনকে ধাক্কা মেরে সরিয়ে আমি তার জায়গাটা নিতে যাব, সিম্পল এই জিনিসগুলো তার মধ্যে থাকবে। আপনি নর্মাল ব্যাপার দেখবেন না। আমি একটু আগে আসছিলাম, দেখছিলাম কোভিডের ইঞ্জেকশন দিচ্ছে লাইনে, বয়স্ক মানুষ একজন আগে পরে হয়ে গেছে বলে গাড়িটা দাঁড়িয়েছে কিছুক্ষণ ভিড়ের মধ্যে, দেখছি দুজনে ঝগড়া করছে। একজনের মানে টেন্টেটিভলি প্রায় 65-70 বছর বয়স। মানসিকতা বুঝুন, কেউ যদি একটা ডোজ আগে দেয়, তার একটা ইঞ্জেকশন দিতে আপনারা অধিকাংশই নিয়েছেন, ইঞ্জেকশনটা দিতে অ্যাটলিস্ট 30 সেকেন্ডও সময় লাগে না। কেউ একজন যদি 30 সেকেন্ড আগে চলে যায়, তা ওর কি কোভিড হয়ে যাবে ততক্ষণে? তো এইটা হচ্ছে মানুষের অ্যাকচুয়াল মানসিকতা। আর আপনি বিপদে না পড়লে অ্যাকচুয়াল মানুষকে বুঝতে পারবেন না সমস্যাটা কোথায় আছে। বহু মানুষ আমাকে ফোন করে অনেক সময় খুব খারাপ কথা বলে, হ্যাঁ আপনি ফোন ধরেন না, এই সেই, মনে হয় আমি কোনো টেলি অপারেটর, ফোন নিয়ে বসে আছি সকাল থেকে। আমি আমার অনুষ্ঠানে কখনো বলেছি আমায় কাউকে ফোন করুন? আমি আজ অবধি কাউকে বলেছি এই আমার নম্বর, আমাকে যোগাযোগ করুন, আমি আপনাদের জন্য সদা জাগ্রত, নিশ্চিদ্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছি, আপনাদের ভবিষ্যৎ কি বলবো? আমার কি কোনো কাজ নেই খেয়ে দে? আমার প্রথম কথা, আমার ফিজিক্যাল অনেক ট্রাবল আছে, যারা আমাকে চেনে তারা জানে। নাম্বার 2 হচ্ছে আমি চাকরি করি, আমার অন্যান্য প্রফেশন আছে, সেখানে কাজ করতে হয়। তারপরে যে রেসিডুয়াল টাইমটা রয়েছে, সেই টাইমটা আমি বাই ভার্চু অফ মাই ডিগনিটি অ্যান্ড অনেস্টি অ্যান্ড আমার গুরুর যে প্রদেয় শিক্ষা, সেটুকু আমি ব্যয় করি। সমাজে 168 ঘন্টার মধ্যে আমি 10 ঘন্টা অ্যাস্ট্রোলজি করি। সেই 10 ঘন্টার মধ্যে আপনি ঢুকতে পারলে ভালো, নাহলে অ্যাস্ট্রোলজির তো অভাব নেই। যাকে পয়সা দেবেন সেই দেখে দেবে, তাকে দেখিয়ে নিন। আমার কাছে আসতে গেলে আমার মতন করেই চলতে হবে, আমাকে ডিকটেট করলে হবে না। অনেকে পয়সা পাঠিয়ে দেয়, পয়সা পাঠিয়ে আমার উপর হুকুম জারি করে, হ্যাঁ আপনি এটা কেন করছেন? আমি প্রকাশ্যে বলছি না, তো আমি কাউকে পয়সা পাঠাতে বলেছি। আমি সাথে যার কথা হয়, আপনি প্রত্যেককে বলি আমায় কেউ পয়সা পাঠাবেন না। কারণ আপনাকে আমি বলতে পারি যে পরশুদিন কথা বলবো, দেখা গেল আমি 10 দিন কথা বলতে পারলাম না, আমি ব্যস্ত থাকি। তো পয়সা দিয়ে দিলেই না অব্লিগেটরি ফেজে চলে যায়। তো আমি কারোর অব্লিগেশনে থাকতে চাই না। পয়সার আমার প্রয়োজন নেই। আমি যখন দেখব তখন আমার যে চার্জ আছে তখন সেটা পে করবে, তার আগে পর্যন্ত কিছু পে করতে হবে না। আর যদি ওয়েট না করতে পারে, কাউকে দেখেন। এটা আপনাদের এই কারণে বললাম, তার কারণ বহু মানুষ এই কথাটা আমাকে বলে, এবং এমন সময় বলে তখন আমি অন্য কোনো কাজ করছি, তো সেটা আমি তখন করতে পারি না। আর আমাকে ফোন করলে সবসময় একটু রাতের দিকে করবেন, ইট ইজ প্রেফারেবল। ছুটির দিনে হয়তো করতে পারে, না করলেই ভালো, কিন্তু রাতের দিকে করবেন, সেটা অনেক প্রেফারেবল টাইম কথা বলার ক্ষেত্রে আমার। তো 9th হাউস কী করে? 9th হাউস আমাদের লেজিটিমেসির সাথে যুক্ত, সমস্ত রকম গুণের সাথে যুক্ত। ধর্ম কাকে বলে? বহুবার বলেছি, ধর্ম হচ্ছে সেই রকম একটি গুণ যা থেকে আপনাকে পৃথক করা যাবে না। আপনাকে যদি পৃথক করা যায়, তাহলে আপনার আইডেন্টিটিটাই লস হয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। একটা লঙ্কা, তার ধর্ম হচ্ছে ঝাল সৃষ্টি করা। খেলে আমাদের ঝাল লাগবে। এখন লঙ্কা খেলে যদি মিষ্টি লাগে, তাহলে লঙ্কার যে আইডেন্টিটি, সেটাই এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো 9th হাউস হচ্ছে সেই যে জায়গাকে রিপ্রেজেন্ট করছে।
এবং বো এবং অ্যারো দেওয়া আছে। বো অ্যারোটা দেওয়া রয়েছে এই কারণে যে সেটা ধর্ম প্রতিষ্ঠার জন্য, ন্যায়সঙ্গতা, সমাজের মধ্যে তার তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুসারে সমাজে যাতে একটা মাত্রা পর্যন্ত প্রত্যেকেই বাঁচতে পারে, অর্থাৎ একটা উদ্ভিদও যাতে বাঁচতে পারে, একটা সাপ ব্যাঙও যাতে বাঁচতে পারে, আমাদের মতন সর্বগুণ সম্পন্ন মানুষও যাতে বাঁচতে পারে, সেই ব্যবস্থাটা করা। কারণ আমরা তো ধরে নিই যে আমরা সব থেকে গুণী, বাকিরা সাবঅর্ডিনেট, সুতরাং সবার ওপর অধিকার আছে। একটা পশুকে ধরে কেটে খেয়ে নিলাম, আর পশুটাও তো পৃথিবীতে একইভাবে এসছে, ও তো কোনো মায়ের সন্তান, ওরও তো বেঁচে থাকার অধিকার আছে। একটা গাছ তো কেটে দিলাম, আমার কাছে একটা কুড়োল আছে, কেটে দিলাম, আমি জমিটা কিনেছি, কেটে দিলাম। আরে ওই গাছটার তো পিতামাতা ছিল, সেটা কেউ চিন্তা করে না। তো ওই 9th হাউস সেই চিন্তাটা করতে শেখায় মানুষকে। আমি অনেকবার আলোচনায় আপনাদের বলেছি যে কলিযুগে এসে যেহেতু আমাদের যে ধর্মভাব সেটা যেহেতু এক্সটিংক্ট হয়ে গেছে, আমাদের মধ্যে অ্যাবারেশন নর্মালি জন্মে যাবে। কারণ কোনো কিছু ক্ষয়তে গেলে, একটু আগের আলোচনায় আপনাদের বলছিলাম না যে কোনো একটা খারাপ সময় বহু মানুষ প্রশ্ন করে, সেই প্রশ্নের মধ্যে কোনো লজিক থাকে না, অনেকে বয়স হয়ে গিয়ে এরকম প্রশ্ন করে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই কথাটা, যে ক্ষয়িষ্ণু সময়টা কিন্তু এক যুগে আসেনি। সত্যযুগটা ছিল পিওর যুগ, তারপর থেকে যুগগুলো আস্তে আস্তে যে ডেরিভেশনগুলো এসছে সেগুলো কিন্তু ক্ষয়িষ্ণু হতে হতেই এসছে, এবং কলিযুগ হচ্ছে সব থেকে ক্ষয়িষ্ণু। এই ক্ষয়িষ্ণু যুগে এসে কি হবে, একটা সার্টেন টাইমের বাদে 4,32,000 বছর পরে ভগবান তার নির্দিষ্ট সিস্টেমে এখানে প্রলয় করে জায়গাটাকে ডেমোলিশ করে আবার নতুন করে রিস্টার্ট করবে। সব জিনিসেরই একবার ধ্বংস হয়, আবার রিস্টার্ট হয়। এরকম 1000 বার রিস্টার্ট করলে পরে ব্রহ্মদেবের একটা দিন হয়, 12 ঘন্টা হয়, মাফ করবে। অর্থাৎ একদিন আমাদের এই এই যে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু যেখানে অবস্থান করছে, এই যে ব্রহ্মাণ্ড, এরকম তো ভগবানের তো অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। তাই এই বিষ্ণু অনেক ডেরিভেটিভ লোয়ার টেয়ারের ভগবান নিজেকে নামিয়ে এসছে। অর্থাৎ আমি নিজেকে অনেকগুলো রূপে বিন্যস্ত করে নিচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে। ব্রহ্ম অণ্ড, যেখানে ব্রহ্মাণ্ডটা এই জগৎটাকে একটা ডিমের মতন দেখাচ্ছে, তো সেখানে ক্ষীরসাগরে ভগবান রয়েছে, এবং তার নাভি থেকে যে ব্রহ্মদেবের উৎপত্তি হচ্ছে, এবং ব্রহ্মদেবের যে ফোরহেড সেখান থেকে যে মহাদেবের উৎপত্তি হয়েছে, এরা তিনজনে এখানে ব্যালেন্স করছে। অ্যাকচুয়ালি ভগবান এই তিনজনকে, ভগবান নিজে এখানে ডেরিভেটিভ ফর্মে থেকে বাকি দুজনকেও সাথে নিয়ে এই ব্যালেন্সিংয়ের কাজটা করছে, এই ইলিউশনারি কাজটা করছে। এই জগৎটা হচ্ছে ইলিউশন। শুক্রতে যখন আসবো তখন বলবো ইলিউশনের ফ্যাক্টর। এই পুরো সিস্টেমটা তিনি চালাচ্ছেন এখানে। এই সিস্টেমটা চালাতে গিয়ে একটা সার্টেন টাইমের পরে, এরকম 2000 বার ঘটার পরে একদিন ব্রহ্মদেবের আয়ু কত না, 100 বছর। এবার আপনি ভাবুন তার 100 বছরে কতগুলো সত্য, ত্রেতা, দাপর, কলি হতে পারে। হিসেব করতে থাকুন, করা হলে আমাকে SMS করে পাঠাবেন সেই সংখ্যাটা কতবার হবে। আমাদের হিসেবে 4,32,000 বছর শুধু কলিযুগের দৈর্ঘ্য। আর আমাদের আয়ু কত অ্যাভারেজ, মোটামুটি কনসাস হচ্ছে খুব ভালো শরীর থাকলে কলিযুগে 70-75 বছর, আর আমার মতন শরীর থাকলে মোটামুটি 50-52 বছর। আর তারপরে আনকনসাস স্টেট, যে কদিন বেঁচে থাকেন কারোর ওপরে নির্ভরশীল হয়ে। তো এই হচ্ছে আমাদের বর্তমান ক্ষয়িষ্ণু অবস্থা। এটা কিন্তু একদিনে আসেনি, সেরকম একদিনে ঠিক হয় না কখনো কোনো কিছু। আপনি ঘুম থেকে উঠে একদিনে এত বড় হয়ে যাননি, বড় হতে আপনার সময় লেগেছে। আবার যখন বড় থেকে আবার সেন্সেস হবেন, বার্ধক্যেও যাবেন, তখনও আপনাকে সময় নেবে। তো 9th হাউসে দেখুন বৃহস্পতির অবস্থান ভগবান কিভাবে সেট করেছে কালপুরুষের মধ্যে জুপিটারকে। সেটা হচ্ছে ভগবানের যেটা ঘর, অর্থাৎ 9th হাউস হচ্ছে, 9th হাউসকে আমরা বলি পিতা, পিতৃব্য, পিতৃতুল্য যত ক্যারেক্টার আছে সব কিছু হচ্ছে কালপুরুষের নবম ঘর। বৃহস্পতি থেকে 5th হাউস, রবি থেকে 5th হাউস, এবং কালপুরুষের নবম ঘর, সেটা পঞ্চম নবম কম্বিনেশনে রয়েছে। আবার এখান থেকে 5th হাউস হচ্ছে আবার রবি থেকে 9th হাউস। এটা ট্রাইনের মধ্যে পড়ে। এই ট্রাইনের মধ্যে এই 3টে ঘরই দেখবেন যে অগ্নিতত্ত্বের ঘর, সবকটা ট্রাইনই
কোনোটা অগ্নিতত্ত্বের, কোনোটা মানে জলতত্ত্বের, এরকম তত্ত্বভিত্তিক ব্যাপার আছে। তো সেই হিসেবে কেন অগ্নিতত্ত্ব দেওয়া আছে, এখান থেকে সৃষ্টি। যেখানে টেম্পারেচার না থাকবে সেখানে সৃষ্টি হবে না। কোনো একটা বস্তুর টেম্পারেচার যদি -40°C হয়, ওটা হচ্ছে তাপমাত্রা, তাপ নয়, ওটা হচ্ছে ফল। তাপ হচ্ছে কজ, তাপমাত্রা হচ্ছে তার ফল, মেজারমেন্ট। -40°C সেটাও যদি থাকে, তার মধ্যেও কিছু তাপ আছে, থাকতেই হবে। -1000°C যদি থাকে, তার মধ্যেও কিছু তাপ আছে। মানে আপনি ভাববেন না ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা গরমটা তো আপনার আমার সাপেক্ষে হচ্ছে। আমাদের বডি টেম্পারেচার 36-37 মধ্যে থাকে, °C, বা 98°F কাছাকাছি থাকে। তো আমাদের সাপেক্ষে ঠান্ডা গরম হচ্ছে। শিল মাছ বরফের মধ্যে থাকে, ওর তো ঠান্ডা লাগে না কখনো। বা অন্যান্য অনেক প্রাণী থাকে, পোল বিয়ার ঠান্ডার বরফের মধ্যে থাকে, ওর ঠান্ডা লাগে না, ওভাবেই অভ্যস্ত। ওকে যদি গিয়ে বলেন যে এই টেম্পারেচার, ওর কাছে গরম। সব কিছুর একটা কম্পারেটিভ জায়গা রয়েছে। তো আপনার আমার আয়ুটা, একটা যদি পিঁপড়েকে বলা হয় যে একটা মানুষ 80 বছর বাঁচে, তো পিঁপড়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার কথা শুনে আপনাদের অনেকে হয়তো ভাবতে পারে কি ভুলভাল কথা বলছে বসে বসে। আমি কিছু ভুলভাল বলছি না, যা লেখা আছে তা ডিকোড করছি। এবার জ্ঞানী পণ্ডিতরা যদি ভুল লিখে থাকেন, তার দায়িত্ব আমার নয়। আমার জীবন তো এইটুখানি, আমি তো বেশি দূর দেখতে পারবো না। তো সেই হিসাবে বলছি, আর পণ্ডিতরা কোনোদিন ভুল লেখেন না, কারণ তারা চায়, ওটাকে ওরাল ট্রেডিশন বলে, যার মাধ্যমে ট্রেডিশনটা একটা একটা করে আসে। গীতার 4th অধ্যায়ের 1ম শ্লোক পড়বেন, 1ম এবং 2য়, সেখানে ভগবান বলছে যে আমি একসময় বিভূতিসমান তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, তারপরে ট্রেডিশনটা নষ্ট হয়ে গেছে। আমি অর্জুন তোমাকে পুনরায় বলছি শোনো। কোনো কথাকে যখন পুনরায় বলে, তার মানে তার আগে একবার ঘটনাটা ঘটেছে। তার মানে ভগবান যে গীতার কথার অর্থ হচ্ছে গান। ভগবানের কথা শুনতে এত শ্রুতিমধুর যে সেটা গানের মতন মনে হয়, সেই জন্য তাকে গীতা বলা হয়। তো সে যখন বলছে পুনরায় বলছি, তার মানে সে অবশ্যই আগে বলেছে। এই হচ্ছে ব্যাপার। এবার আপনাকে হয়তো বলছি যে ব্রহ্মদেবের একদিনে ওটা আমাদের 2000 বার ঘটে, তো আপনি শুনলে হাসবেন স্বাভাবিকভাবে। কোনো নাস্তিক শুনলে তো আমাকে পাগল বলবে। কিন্তু অ্যাকচুয়ালি একটা পিঁপড়েকে জিজ্ঞাসা করুন যে পিঁপড়ের যে আয়ু আছে, আমি জানি না কতদিন বাঁচে একটা পিঁপড়ে, বা একটা মশা মোটামুটি 2.5-3 দিনের বেশি বাঁচে না। তো মশার বয়সটা মশা ঘন্টায় হিসেব করে। হিসেব তো সে করে না, আমরা করব। বছরটা = ঘন্টা। মনে করুন 2.5 দিন যদি বাঁচে, তাহলে কত হবে? তো 60 ঘন্টা। তো 60 ঘন্টা = 60 বছর। তো মশাকে যদি বলা হয় যে একটা লোক 80 বছর বাঁচে, তো মশারাও সেভাবে, যারা ধরুন আমার কথা শুনে যারা হাসছেন, তারা মশাদের মধ্যে যারা নাস্তিক আছেন, যারা বিশ্বাস করেন না, যেরকম হাসবেন সেরকম হাসছেন। পৃথিবীতে সবকিছু কম্প্যারেটিভ ওয়েতে চলে, পৃথিবী তথাই মহাবিশ্বে। আপনি আপনার সাপেক্ষে সবকিছু। একটা কচ্ছপ, এই যে আমাদের চিড়িয়াখানায় ছিল অদ্বৈত নামে যে কচ্ছপটা, যেটা প্রায় 250 বছরের উপরে মারা গেল, আপনি কখনো চিন্তা করেছেন এই কচ্ছপটা সিরাজদৌল্লাকে দেখেছে? সিরাজদৌল্লা যখন লর্ড ক্লাইভ তাকে নীতিনৈতিকতাবিহীন একটা স্কার্মিশে এবং ট্রেচারির ফলে বাংলার শেষ নবাবকে হারিয়ে বাংলার শাসন ক্ষমতা দখল করে নেয়, বাংলার দেওয়ানি ক্ষমতা 1765 সালে কনভার্ট হয়ে যায় ব্রিটিশদের হাতে। তো বাংলার শেষ নবাবকে যখন হত্যা করা হয়, খুব ব্রুটালি হত্যা করা হয়, তো সেই সময় অদ্বৈত বেঁচে ছিল। তো আপনার একটা ছোট বাচ্চাকে বলুন না যে এই কচ্ছপটা জানি সিরাজদৌল্লাকে দেখেছে 1757 সালে, জুন মাসে হয়েছিল সিপাই ব্যাটেল অফ প্লাসি, সম্ভবত 19শে জুন, নদিয়ার একেবারে শেষ প্রান্তে। কাউকে বললে বিশ্বাস করবেন? সেই মানুষটা 250 বছর। আপনি আকবরের জন্ম কত সালে হয়েছিল? 1542 সালে আকবরের জন্ম হয়েছিল। আকবর মরে গেছিল 1605 সালে। আকবরকে যদি বলতো যে কেউ যে 250 বছর পরে আকাশ দিয়ে একটা 1000 কিলোগ্রাম বা 1000 টনের একটা বস্তু উড়ে যাবে, তো আকবর তাকে হয়তো কারাগারে বন্দি করে দিত, যে মস্করা করার জায়গা পাও না তুমি,
মুঘলদের আপনারা জানেন, মুঘলদের কোনো নেভাল ফ্লিট ছিল না, সেই জন্য মুঘলরা ইংরেজদের কাছে একটা সময় হেরে গেছে, অর্থাৎ সমুদ্রেই আটকাতে পারেনি। এত বড় রাষ্ট্র ছিল মুঘলদের হাতে, ওদিকে একেবারে কাবুল কান্দাহার থেকে এদিকে ব্রহ্মদেশ পর্যন্ত অংশ, আসামের একটা অংশও ছিল ব্রহ্মপুত্র নদীর আগে পর্যন্ত, এত বড় অংশ, এবং প্রায় তামিলনাড়ুর শেষ পর্যন্ত। এত বড় একটা রাষ্ট্রের রাজার কোনো নেভাল ফ্লিট ছিল না, কোনো নৌবহর ছিল না। এদের হেরে যাওয়ার মানে এরা পরবর্তীকালে ইংরেজদের কাছে সাবডিউড হয়ে যাওয়ার এটা ওয়ান অফ দ্য কজেস। তো কালের কাছে এটা বড় কিছু নয়, 300-400 বছর আমাদের আয়ুর সাপেক্ষে অনেক বড়। আমি এতগুলো কথা আপনাদের কেন বলছি, কারণ এই ঘরটা অনেক বড় জায়গাকে রিপ্রেজেন্ট করে। এই ঘরটা আমাদের পুরো লেগেসি ওয়ার্ককে নির্দেশ করে। অর্থাৎ যবে থেকে আমাদের দাদু এসছে, পিতা তার থেকে পিতা, তার থেকে আমরা এসছি, আমাদের থেকে আমাদের সন্তান সন্ততিরা আসবে, তাদের জেনারেশন। এই ঘরটা পুরো 9th হাউসকে, এটা একটা লেগেসি ঘর, এই ঘরটা বিরামহীন ঘর 9th হাউস। এর মানে একদম যবে থেকে জীবের সৃষ্টি হয়েছে এই এই সৌরজগতে, এই পৃথিবী নামক গ্রহে যবে থেকে প্রাণের সঞ্চার হয়েছে, তবে থেকে এই ঘরে এন্ট্রি করা শুরু হয়ে গেছে, জার্নাল এন্ট্রি শুরু হয়ে গেছে একটা একটা করে। আজও চলছে এবং যতদিন থাকবে ততদিন, 4,32,000 বছর পর্যন্ত থাকবে এটা। সেই কারণে এতগুলো কথা বললাম। আরও একটা জায়গা আপনাদের বলে দিই, খুব ইম্পর্টেন্ট। এই ঘরের 4th হাউস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পিতৃব্যের ঘর, আমাদের ঈশ্বরের ঘর, ধর্মের ঘর। তো সেখান থেকে 4th হাউস, সেটা দেখুন কালপুরুষের দ্বাদশ ঘর, সেটাও বৃহস্পতিকে দেওয়া আছে। তো ভগবানের ঘর সেটা কিন্তু মোক্ষের ঘর, স্যালভেশনের ঘর, সেটা দানের ঘর, সেটা আমাদের ত্যাগের ঘর, তিতিক্ষার ঘর, আমাদের আমরা যত বেশি স্যাক্রিফাইস করতে পারি সেই জায়গার ঘর। তার মানে অ্যাকচুয়ালি 9th হাউস কোথায় গিয়ে সুখী হবে, 9th হাউসের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কোথায় আছে, সেটা 9th হাউসের 4th হাউসে আছে। সেটা কালপুরুষের দ্বাদশ ঘর এবং সেটাও বৃহস্পতির ঘর। তার দ্বাদশ ভাব আবার শনিকে দেওয়া আছে। এটা অনেক মানে দ্বাদশের দ্বাদশ ভাব স্যাটার্ন, এবং স্যাটার্ন দুটো শনির ঘর, বাউন্ডেড বাই দুটো বৃহস্পতি, তাদের বাউন্ডেড করে রয়েছে দুটো মঙ্গল, তাদের বাউন্ডেড করে রয়েছে দুটো শুক্র, তাদের বাউন্ডেড করে রয়েছে দুটো বুধ, একদম শেষে এসে জার্মেন্টেশন, সেটা হচ্ছে রবিচন্দ্র, যথাক্রমে পিতা এবং মাতা। এইভাবেই ছকটা দেখা হয়। আমি যেটা বললাম সেটা উল্টো দিকের, ক্রোনোলজিটা রবিচন্দ্র থেকে আসবে। রবিচন্দ্র, তারপরে দুটো বুধ, তারপরে দুটো শুক্র, তারপরে দুটো মঙ্গল, দুটো মঙ্গল মানে দুদিক থেকে, তারপরে দুটো বৃহস্পতি, তারপরে দুটো শনি, জাংচার শেষ। এই ঘরের আরো একটি বেসিক প্রকৃতি রয়েছে, লং এজের পড়াশোনা। অর্থাৎ এই ঘরের মানুষেরা নর্মালি লার্নেড হয়। জাজদের পাশে লার্নেড কথাটা লেখা থাকে, তার কারণ তারা সারা জীবন পড়াশোনা করতে হয়। কখনো কখনো আইনের অ্যামেন্ডমেন্ট হচ্ছে, আবার নতুন কিছু ইনক্লুশন হচ্ছে, এক্সক্লুশন হচ্ছে। সুতরাং এটা লার্নেডদের ঘর, যারা সারা জীবন পড়াশোনার সাথে যুক্ত থাকে। কোনো প্রফেসর, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সায়েন্টিস্ট, কোনো লয়ার, কোনো জাজ, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যার কাজ পড়াশোনা রিলেটেড। পড়াশোনা বলতে কেমন পড়াশোনা না, যে পড়াশোনা সমাজকে সমৃদ্ধ করে। আমি বারবার বলছি, এই ঘরের প্রথম কন্ডিশন হচ্ছে লেজিটিমেসি, আপনার আইডেন্টিটি, আপনি কোথা থেকে এসছেন। 2 নম্বর হচ্ছে এই ঘরের জায়গা হচ্ছে লার্নেড, আপনার নলেজ বাড়বে। বৃহস্পতি কী করে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তা আপনি প্রথম জানবেন কি, আপনি আপনার বংশ পরিচয় জানলেন, আপনি আপনার পেডিগ্রিকে জানতে পারলেন আস্তে আস্তে, এবং তারপরে আপনি সমগ্র ওয়ার্ল্ডকে আপনার গুরুর স্তর অনুসারে, অর্থাৎ সেই বৃহস্পতির স্তর অনুসারে আপনি আস্তে আস্তে নিজেকে এনলাইটেন করবেন। এই হচ্ছে ঘর, এই ঘরের তাৎপর্য। এবং এই ঘর বৃহস্পতির অত্যন্ত স্ট্রং ঘর, গরম ঘর এই কারণেই, কারণ বৃহস্পতি আমাদের কিন্তু জার্মেন্টেশনের সাথে যুক্ত, আমাদের সৃষ্টির সাথে যুক্ত। বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, রবি, এই 4 জন কিন্তু সৃষ্টির সাথে যুক্ত। শুক্র যেটা করে, সৃষ্টির ব্যবস্থাপনা তৈরি করে।
অর্থাৎ একজন নারী পুরুষ একে অপরের প্রতি আসক্ত হয় এবং আসক্ত হয়ে তারা যে যে কোনো যোনির জীব হোক না কেন তারা আসক্ত হয় এবং তারপরে তারা তার প্রসিডিওর অনুসারে সন্তান সৃষ্টি হয়, পরের জেনারেশন সৃষ্টি হয়। এটা শুক্রের কাজ। বহু লোক শুক্রকে সৃষ্টির সাথে যুক্ত করে, সৃষ্টির সাথে শুক্র কোনোদিন কোনো প্রাইমারি প্ল্যানেট নয়, মনে রাখবেন। শুক্রের কাজ ইজ অলওয়েজ সেকেন্ডারি। শুক্র অভিনেতা। অভিনেতা কি নিজের থেকে অভিনয় করে? হ্যাঁ, নিজের মধ্যে তো একটা গুণ থাকে, কিন্তু অভিনেতা কার দ্বারা পরিচালিত হয়? পরিচালকের দ্বারা। পরিচালক যেরকম করতে পারবে অভিনেতা সেরকম কাজ করবে। ও শুক্র হচ্ছে সবসময় সেকেন্ডারি, প্রাইমারি নয়। প্রাইমারি হচ্ছে চন্দ্র। শুক্র এবং চন্দ্র, এই জন্য শুক্র দেখবেন, চন্দ্র দেখবেন শুক্রের ঘরে গিয়ে অ্যাকচুয়ালি এক্সল্টেড হয়, বলি হয়, এবং তাও রবির নক্ষত্রে, অর্থাৎ তিনটেই সৃষ্টিকারক জায়গা। রবি চন্দ্র সৃষ্টি, মাতা পিতা এবং মাতা যথাক্রমে, এবং তার সাথে শুক্র যে ইনস্ট্রুমেন্ট, যে মোড অফ অ্যাট্রাকশন, যার মাধ্যমে সৃষ্টি ধর্ম পরিচালিত হবে, সেটা শুক্র। শুক্র যে রিপুর গ্রহ অ্যাকচুয়ালি। তো এই ঘরে আমি সমস্ত গুণাবলী মোটামুটি একটা নাটশেলে বলেছি, বলাটার প্রয়োজন ছিল, কারণ না হলে আলোচনাটা করা যাবে না। শুক্র এখানে এসে কীরকম ফল দেবে? শুক্রের এখানে দুরকম ফল আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ ফল কি আগে আমি সেটা নিয়ে বলি। শুক্র যেহেতু সম্পূর্ণ মেটেরিয়াল প্ল্যানেট, এবং শুক্রের মধ্যে রাজস এবং তামস প্রবৃত্তিটাই মেন থাকে। সাত্ত্বিক প্রবৃত্তি থাকলেও শুক্র সাত্ত্বিক প্রবৃত্তির ফল শুক্র মহাদেব পর্যন্ত গিয়েই তার পরিসমাপ্তি ঘটিয়ে দেয়, অর্থাৎ মহাদেবের পরে শুক্রের উত্তরণ আর ঘটে না কখনো। ভগবান সেখানে তাকে ফরবিডেন করে দিয়েছে, যাওয়া সম্ভব না শুক্রের পক্ষে। গুণটা তাকে দিয়েই দেবে, কারণ তিনি তো পিতা, কিন্তু পিতার কাছে তাকে যেতে দেবে না। পরম পিতার কাছে তাকে, মানে একদম যে আদি পিতা, আহম বীজ প্রদা পিতা, ভগবান সবাই বীজ প্রদানকারী পিতা। তো ভগবানকে কাছে শুক্রকে যেতে দেবে না। গেলে কি হবে? সাত্ত্বিক গুণ চলে আসবে। সাত্ত্বিক গুণ আসলে কি হবে? এই যে পৃথিবীর যে মায়াবাদটা রয়েছে, এই মায়াবাদের মধ্যে যদি সাত্ত্বিক গুণ চলে আসে, তাহলে সৃষ্টি ধর্ম পরিচালিত হবে না। মানুষ সবাই সৃষ্টি ধর্ম থেকে, রিপু দোষ থেকে বেরিয়ে যাবে। যেটা প্রথম চারজন যখন ব্রহ্ম ঋষি তৈরি করেছিল ব্রহ্মা, তো তখন এই চারজনের মধ্যে এই ধর্ম ছিল। যারাই অভিশাপ দিয়েছিলেন যথাক্রমে জয় বিজয়কে, ভগবানের দ্বারপাল ছিল, যারাই তিনটে যুগে এসেছে এবং ভগবান তাদের নিধন করতে এসেছে, কারণ ভগবানের কাছে তারা এটাই চেয়েছিল, আমি আপনার হাতেই মৃত্যু চাই। তাদের বলা হয়েছিল 14 জন্ম, 14 বার মনুষ্যজনিতে জন্মগ্রহণ করবে, অথবা 3 জন্ম তারা রাক্ষস জনিতে জন্মগ্রহণ করবে। কোনটা তারা প্রেফার করবে? তারা বলেছিল 14 জন্ম তো অনেক সময়, ভগবানের থেকে বিরত থাকা সম্ভব নয়। তো তারা বৈকুণ্ঠের দ্বারপাল, ক্ষীরোদাক্ষায় বিষ্ণুর দ্বারপাল তারা তখন ভগবানের কাছে বলেছিল আমাদের 3 জন্ম দেওয়া। তো সেই জন্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, রাবণ এবং কুম্ভকর্ণ, শিশুপাল এবং দন্তবক্র, এই 6 জন 3 জোড়া জয় বিজয়ের জন্ম। শিশুপাল এবং দন্তবক্রের মৃত্যুর পর তারা আবার বৈকুণ্ঠে ফিরে গিয়েছিল। এবং দেখবেন রাক্ষস সবসময়, যারা, তাদের দুটো চাহিদা থাকে। শুক্র কিন্তু রাক্ষসদের গুরু, দৈত্যগুরু বলা হয়। কেন বলা হয়? শুক্রের মধ্যে দৈত্যের প্রথম যে চাহিদা থাকে সেটা হচ্ছে আমি অমর হব। অর্থাৎ এই নশ্বর পৃথিবীকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যে গুণটা, সেটা হচ্ছে তুমি এখানে চিরস্থায়ী নও, মানে পার্মানেন্ট নও, পারপিচুয়াল নও। তুমি এখানে থাকবে কিছুক্ষণ, তারপরে তোমার বার্ধক্য জড়া আসবে, তুমি চলে যাবে, সোলটা লিভ করে যাবে, সোলটা আবার একটা নতুন প্রাণে, ঈশ্বর যেভাবে তার মেকানিজম তৈরি করে দিয়েছে সেই মেকানিজম অনুসারে ঢুকে যাবে অন্য একটা সোলটা, বা যদি সেটা লিবারেটেড হওয়ার হয় সেটা মোক্ষ প্রাপ্তি ঘটবে। এই হচ্ছে নর্মাল ভাবে চলতে থাকে। কিন্তু শুক্র সেটা কখনো চায় না। শুক্র এই পৃথিবীর যে ভোগ ঐশ্বর্য সেটা সারা জীবন ভোগ করতে চায়। সেই জন্য দেখবেন দৈত্য যারা হয়, অ্যাকচুয়ালি যারা অসুর হয়, তাদের মধ্যে মেজরিটি
তারা, আমি যে কথাটা বলছি সেটাকে নেগেটিভলি নেবেন না, জিনিসটা বোঝার চেষ্টা করুন, তারা সবসময় মহাদেবের উপাসক হয়। কারণ কি, মহাদেব হচ্ছে ভগবানের একটা ডিস্টর্টেড ডেরিভেটিভ। ভগবান নিজে কখনো মায়াকে স্পর্শ করে না, তো সৃষ্টিকার্য চালার জন্য নিজেকেই ডেরিভেটিভ করে নেয়, করে মহাদেবে কনভার্ট হয়ে যায়, যে মায়াকে স্পর্শ করে, না হলে সেখান থেকে সৃষ্টি ধর্ম পরিচালিত হয়, যে মহামায়া এবং মহাদেব দুজনে পরিচালিত করে সমগ্র এই, মানে অন্তত এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত সৃষ্টিকার্য আছে। আমরা তো শুধু পৃথিবী জানি, হয়তো অন্যান্য জায়গায় অনেক কিছু আছে, সেগুলো পুরোটাই মহাদেব কন্ট্রোল করে এবং মহাদেবই নিজে কন্ট্রোল করে। তো সেই হিসাবে তিনি কি করে, তিনি সহজে সন্তুষ্ট, তাকে এই দায়িত্বটা দেওয়া রয়েছে। পৃথিবী, আমি পৃথিবীতে থাকি সেজন্য পৃথিবী নিয়ে বলছি, এখানে সমস্ত ব্যবস্থাপনাকে কন্ট্রোল করা। আপনি যেটা দেখবেন যে যে মানুষের মধ্যে তামসিক প্রবৃত্তি যত বেশি থাকবে তিনি করবে, কারণ তার প্রধান চাহিদাগুলোই হবে মেটেরিয়াল চাহিদা। আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, আমাকে আয়ু দাও, যৌবন দাও, যাতে আমি যতগুলো ভোগের অ্যাপারেটাস আছে সবকটা দেখতে পারি। রাবণও তাই চেয়েছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, রাবণ যদি মানে সীতামাকে সেখানে হরণ করে না নিয়ে আসতো, রাবণকে তো লিবারেটেড হতেই হবে, এটা তো একটা লীলার মধ্যে পড়ে। তো সেই হিসাবে যদি না নিয়ে আসতো তাহলে রাবণকে কেউ মারতে পারতো না। রাবণ তো অমর ছিল অ্যাকচুয়ালি, অমর তো হয় না। দেওয়ার সময় ব্রহ্মদেবও সেটা বুঝেই দিয়েছে। সবকটা রাক্ষসের চাহিদা দেখুন সেভাবে, বা মহাদেবও তাকে সেভাবেই দিয়েছে। সব রকম গুণের এ ছিল। সব থেকে বড় কথা, ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ মানে ওই গায়ে পৈতে ঝোলানো এবং অর্থ ইনকাম করা ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ মানে চরম জ্ঞানী ব্রাহ্মণ। বিশ্বশ্রবা মুনির পুত্র ছিল, মা ছিলেন তার রাক্ষস যোনিভুক্ত, তার ফলে তার রাক্ষস সন্তান হয়েছে, হতেই হবে, কারণ সে তো রাক্ষস যোনিতেই জন্মাবে, তার তো অভিশাপ ছিল, কার্স ছিল, সেই হিসাবে জন্মেছে। বিশ্বশ্রবা মুনির পুত্র হওয়া সত্ত্বেও জন্য সে মহাজ্ঞানী ছিলেন, কিন্তু সেই জ্ঞানকে সে কাজে লাগায়। এইটা হচ্ছে, এটা কেন বলছি এই কথাগুলো, এটা হচ্ছে শুক্রের প্রকৃতি। শুক্রের মধ্যে সব রকম জ্ঞান আছে, কিন্তু শুক্র জ্ঞানকে কাজে লাগাতে পারে না কখনো। শুক্র সেটাকে তামসিক স্বার্থেই ব্যবহার করে। সেই জন্য ভগবান তাকে বলতে পারেন অ্যাক্সেস দেন না, বা ভগবান তাকে ওরকম করে রেখেছেন যাতে সে অ্যাক্সেস না পান। কারণ এই গুণটার প্রয়োজন আছে, ষড়রিপুর প্রয়োজন আছে। শুক্র হচ্ছে রিপুকারক গ্রহ। যত রকম লাক্সারি, যত রকম ভোগ বিলাস, শখ, শৌখিনতা, ভোগ্যপণ্যের ব্যবহার, সব কিছুর সাথে শুক্র যুক্ত রয়েছে, বিদ্যার সাথে যুক্ত রয়েছে। শুক্রের মধ্যে সঞ্জীবনী জ্ঞান রয়েছে। শুক্রের মধ্যে আমাদের যত রকম, ধরুন পরিষ্কার ভাষায় যেটাকে বলতে পারেন কেমিক্যাল, যত, তা আমাদের যেটা ওষুধপত্র যেটা হয় যেরকম, সেটা তো কেমিক্যাল কোনো না কোনো, সেটা উদ্ভিজ্জ ফর্মে থাক বা খনিজ ফর্মে থাক। তো সেই কেমিক্যাল জন্য শুক্রের লোকেদের খুব ভালো ডক্টর তারা হতে পারে, গুণ থাকে। সঞ্জীবনী বিদ্যা তো থাকেই একাধারে। সঞ্জীবনী মানে মানুষকে বাঁচানোর গুণ থাকে, তার সাথে যদি মঙ্গলের মতন গ্রহ গুণই থাকে, তাহলে কিন্তু খুব ভালো শল্য চিকিৎসক হতে পারে সে, খুব ভালো ব্রেন বা হার্টের ডাক্তার হতে পারে, নার্ভের, মানে ব্রেন মানে নার্ভের ডাক্তার সে হতে পারে। এবং সব থেকে বড় কথা, খুব খুব তার হাতের খুব গুণ থাকে, কারণ শুক্রর মধ্যে আর্ট অ্যান্ড কালচারের গুণ থাকবে। তো ছুরি চালানো, কাঁচি চালানোটাও তো একটা গুণ, সেটা তো মানে সবার মধ্যে হবে না। সেই গুণ কিন্তু শুক্রের মধ্যে আছে। কিন্তু শুক্রের মধ্যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে কী আছে, যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেটেরিয়াল। ও মেটেরিয়াল জিনিসের বাইরে চিন্তা করতে পারবে না। ও যাই করুক না কেন, অ্যাট দি এন্ড ওখানেই যাবে, ঘুরে ফিরে। যত কথাই ওকে বোঝানোর চেষ্টা করুন, ও শেষ পর্যন্ত বলবে যে তাহলে আমার চাকরিটার কি হবে একটু বলুন, আমি প্রমোশনটা কবে পাবো এটা বলুন। ওকে আপনি হয়তো চেষ্টা করছেন যে তুমি আর একটু পড়াশোনা করো, তাহলে তোমার ফার্দারেন্স অফ সার্ভিসে হবে। ও খাটবে না, শুক্র পরিশ্রম করতে চায় না, শুক্র সুখী, উপভোগ করে সমস্ত কিছু। এবং শুক্র যতটা না অর্থ নিজে কামায়, তার থেকে অনেকটা অর্থ তারা নর্মালি পায়, সেটা পৈতৃক সূত্রে পাক, সেটা কোনো
বৈবাহিক সূত্রে পাক, কোনো লটারি প্রাপ্তি ঘটুক, কোনো ফটকাবাজির দ্বারা পাক, সেটা পায়, অর্থাৎ যেটাতে তার পরিশ্রম কম লাগে। শুক্র হচ্ছে ভোগী, শুক্র সমস্ত রিপুর কারক গ্রহ, এবং সেই জন্য শুক্র তার নিজের মূল ত্রিকোণ থেকে ষষ্ঠ ভাবে গিয়ে তুঙ্গ হয়। ষষ্ঠ ভাব হচ্ছে রিপুর ঘর, সেখানে গিয়ে তুঙ্গ থাকে শুক্র, এটা বৃহস্পতির ঘর। এবার সেই বৃহস্পতির ঘরেই শুক্র ঢুকছে, কিন্তু এই বৃহস্পতির ঘর কিন্তু অ্যাকচুয়ালি মিনের ঘর নয়। এই বৃহস্পতির ঘরের মধ্যে লজিক আছে, ওই বৃহস্পতির মধ্যে ইমোশন বেশি আছে। ইমোশন আছে মানে লজিক লেস তা নয়, লজিক আছে কিন্তু ইমোশনটা বেশি আছে। এই বৃহস্পতির মধ্যে লজিক খুব বেশি আছে। এই বৃহস্পতির মধ্যে তপ্ততা, টেম্পারেচার মিনের থেকে বেশি আছে, শুষ্কতা মিনের থেকে বেশি আছে, এবং একটা এক ধরনের ডাইকোটমিক্যাল সিস্টেম আছে। এই বৃহস্পতির শুরুর দিক গরম, শেষের দিক একটু ঠান্ডা কম্পারেটিভলি। শেষের দিক স্যাটার্নের ঘর, শুরুর দিক মঙ্গলের ঘর। তো এই ঘরে শুক্র যখন যাবে তার নেচারগত কিছু চেঞ্জ হতে হতে শুক্র এখানে যাবে। কিন্তু যেহেতু কালপুরুষের 9th হাউসে থাকবে, রবি থেকে 5th হাউসে থাকবে, এবং চন্দ্র থেকে 6th হাউসে থাকবে, ইমাজিনেশন, ক্রিয়েশন, প্রাইমারি ক্রিয়েশন থেকে 6th হাউসে থাকবে, সুতরাং ক্রিয়েটিভিটি, নতুন কিছু তৈরি হওয়া, মানুষের জীবনকে উপভোগ করা, সেই জায়গা কিন্তু অনেক বেশি দেবে। সর্বোপরি শুক্র কেতুর টোটালি অ্যাম্বিয়েন্স থেকে বেরিয়ে যাবে এবং বৃশ্চিকের ঘর থেকে বেরিয়ে যাবে, সুতরাং তার একটা খুব বেটার ফল শুক্র এখানে দেবে। শুধুমাত্র যাদের সুগারের প্রবলেম আছে, শুধুমাত্র যাদের এখানে চন্দ্র আছে অর্থাৎ ধনু রাশি, বিশেষ করে শুক্রের নক্ষত্রে বা রবির নক্ষত্রে যাদের জন্ম, তাদের বয়স যদি 40-এর ওপরে হয়, তারা ফিমেল হলে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গান একটু খেয়াল রাখবেন, ইউটেরাস, ওভারি, ইউরিনারি ব্লাডার এই সমস্ত অংশে, কিডনির খেয়াল রাখবেন। আর হচ্ছে পুরুষ হলে তারা সুগার, তার সাথে প্রস্টেট রিলেটেড প্রবলেম, সামান্য একটু কনস্টিপেশন রিলেটেড প্রবলেম থেকে একটু সাবধানে থাকবেন। এর বাইরে কিন্তু অন্য জায়গায় এর ট্রাবল দেবে না। তবে সুগার কিন্তু এই জায়গাটায় খুব অপটিমিস্টিক। এটা কিন্তু আপনাদের আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, একদম ফেব্রুয়ারি মাসের মোর অর লেস 8-10 তারিখ পর্যন্ত কিন্তু যারা ক্রনিক সুগারের পেশেন্ট বা যারা মোটামুটি একটা টেন্ডেন্সির মধ্যে আছেন, তারা সাবধানে থাকবেন। এছাড়া মানুষের মধ্যে প্রচুর ভোগ্যপণ্যের ক্রয় বিক্রয় বাড়বে, মানুষ ফ্ল্যাট কিনবে, মানুষ গাড়ি কিনবে, প্রচুর যেগুলোকে ভোগ করা যায় তার সমস্ত কিছু কেনার চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতির যেহেতু মানে এই ঘরের দ্বিতীয় শনি রয়েছে এবং শনি এখানে থাকবে, এপ্রিল মাস পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত, ততদিনে তো শুক্রের এই পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে। সুতরাং শনি কিন্তু তার ব্যয়ের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ দেবে, বা এরকম করবে যে ভালো দশা থাকলে যেটা করবে সেটা হচ্ছে যতটা আয় আপনি এক্সপেক্টেড করছেন তার থেকে একটু কম দেবে। মানে আপনি আয় করলেই তো সেটাকে ব্যয় করে আপনি ভোগ করবেন, বা আয় করছেন বা পাচ্ছেন, ডিরাইভ করছেন অথবা ইনকাম করছেন, দুটোর মধ্যে একটা। দুটোর জায়গায় শনি একটু কাটেল করবে, কন্ট্রোল করবে অ্যাকচুয়ালি শুক্রকে। আবার শনির দ্বাদশে শুক্র থাকাকালীন শনির ঘরে ঢুকবে সামান্য একটু রবির নক্ষত্র নিয়ে। আমি আপাতত যেহেতু ধনুর ঘরটা নিয়ে কনসেন্ট্রেট করে বলছি, কিন্তু ঢুকবে মানে দ্বাদশে থাকবে। তো শুক্র যদি শনির দ্বাদশে থাকে, শনিকে কি করে, শনির মধ্যে কিছুটা উশৃঙ্খলতা আনে, একটু নিয়ন্ত্রণ আনে। মনে রাখবেন, আলোচনার একদম শুরুতে বলেছি, শনি কিন্তু তার পাওয়ার লেস করছে। পাওয়ার লেস করা মানে শনির যে স্ট্রিক্ট যে নেচার, সেটাকে সে কিছুদিনের জন্য সে কারফিউ তুলে নেয় না। কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে, খাওয়া দাওয়া কেনার জন্য 2 ঘন্টা কারফিউ শিথিল করা হলো, তো শনি কিছুক্ষণের জন্য নিজের রেস্ট্রিকশনটা শিথিল করছে। ঠিক একই সময় শুক্র ইজ গেটিং পাওয়ার্ড, ও পাওয়ার পাচ্ছে। তার ফলে কি হবে, শনির যে নৈতিকতার জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু কমে যাবে। শনির নৈতিকতা জায়গা কমে যাবে মানে মানুষ আবার উল্টো পাল্টা কাজ করা শুরু করবে। এটা একদম প্রিসাইজলি শো করছে, কারণ মঙ্গলও এই সময়টাতে ডিসেম্বর মাসের একদম শুরুর দিকে 5 তারিখ
শুক্রের দ্বাদশে চলে আসবে। শুক্র আবার ক্যাপ্রিকর্ন থেকে ঘুরে যখন চলে আসবে, মঙ্গল দ্বাদশেই বসে থাকবে। 5 তারিখ ঢুকছে মানে জানুয়ারির 5, তার মানে জানুয়ারির 20-22 তারিখ পর্যন্ত তো মঙ্গল ওখানেই বসে থাকবে, তারপরে শুক্রের ঘরে ঢুকবে। ততদিনে যে গন্ডগোলটা করার মঙ্গল দ্বাদশে থেকে, এবং ওখানে কেতু রয়েছে, সেটা কিন্তু মানুষের মধ্যে উশৃঙ্খলতাটা একটু বাড়িয়ে দেবে। কারণ শনি যত দিন যাবে তত নিজের কন্ট্রোলকে ছাড়বে, আর শুক্র কন্ট্রোলকে গ্রিপ করবে। শুক্র গ্রিপ করা মানে রিপু বাড়ানো, শনি কন্ট্রোল গ্রিপ ছাড়া মানে আপনাকে প্রশ্রয় দিচ্ছে যে না ঠিক আছে, তুমি একটু অন্যায় করো, আমি চোখ বুজে আছি, পরে তোমাকে বুঝবো, হিসেব নেব। তো বারবার বলছি যে কন্ট্রোললেস হয়ে যাবেন না, ভালো সময় কিন্তু অনেকটাই দেবে, কিন্তু সেই সময়টাকে প্রপারলি উপভোগ করবেন। যেহেতু কালপুরুষের নবম ঘর আছে, পিতার স্বাস্থ্য বা পিতৃস্থানীয় মামা, জ্যাঠা, কাকা, এই স্থানীয় যারা আছেন তাদের স্বাস্থ্যের ব্যাপারে নিশ্চিত থাকবেন। কোনো হায়ার এডুকেশনের যোগ আছে, বাইরে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো এফেক্ট পাবেন। হায়ার স্টাডির ক্ষেত্রে ভর্তি হতে পারেন, স্পেশালি MBA বা যেগুলো একটু অ্যাপ্লাইড কোনো পড়াশোনা, মনে করুন কর্পোরেট ল, মনে করুন MA-LLB করছেন, এরকম টাইপের কোনো প্রিসাইজ কোনো সাবজেক্টে করছেন, ইন্ডাস্ট্রিয়াল ল পড়ছেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইফেক্ট দেবে। বা ধরুন মেডিকেল পড়ছেন, সেক্ষেত্রে মেডিসিনের কোনো বিভাগ নিয়ে পড়ছেন, গাইনি কোনো বিভাগ নিয়ে পড়ছেন, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভালো এফেক্ট দেবে এখানে। এবং এই 4 মাসের সময়টা আমি যেহেতু এটাকে দুটো পার্টে বলবো, সেই দুটো পার্টের জায়গাতে এই পার্টটা কিন্তু অবশ্যই ভালো এফেক্ট দেবে, অবশ্যই। সব থেকে বড় কথা, অনেক দিন পরে দেখবেন পরিবারগুলোতে একটু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আসবে, প্রেম, ভালোবাসা, রোম্যান্স, এগুলোর জায়গা অনেক বেশি স্ট্রেনথেন হবে, মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি আসবে, মানুষের মধ্যে যে ব্রিচ অফ পেশেন্স হচ্ছিল সেই জায়গাটা অনেকটা তৈরি হবে, মানুষের একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে, অনেক দিন পরে একটু যাওয়া আসা শুরু হবে, লৌকিকতা, ভদ্রতা যেটা বলা যায় সেটা শুরু হবে, অনেক বেশি রোমাঞ্চ অনুভব করবেন, জীবনটা মনে হবে একটু একটু ব্রডেন হচ্ছে, যেটা অনেকটা নেগেটিভ চিন্তার মধ্যে চলে এসেছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা হ্যাপি এন্ডিং দিয়ে যাবে এখানে। শুক্র এখানে প্রিসাইজলি ভালো ফল দেবে। যারা কিডনি মানে রেনাল কোনো ফেলিয়ার বা এই জাতীয় প্রবলেমে রয়েছে, তাদের কিন্তু এই সময়টা একটু খারাপ সময় যাবে। সেটা হচ্ছে তাদের সুগার লেভেল আপ ডাউন করতে পারে, শরীরে কেমিক্যালের 19-20 করতে পারে, সেক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম বা অন্যান্য যে সমস্ত প্যারামিটার্সগুলো এর সাথে ইনক্লুডেড আছে, মানে কিডনি রিলেটেড কার্যকরিতার সাথে, সেইখানে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। এটা একটু খেয়াল রাখবেন এবং সবসময় কানেক্টেড উইথ ডক্টর। আমি একটু লগ্নভিত্তিক বলে দিই। মেষ লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন যে পরিবারের ক্ষেত্রে নতুন ভালো সময় আসবে, এবং এটা দ্বিতীয়পতি সপ্তমপতির এফেক্ট, সে 9th হাউসে থাকবে, ভ্রমণের যোগ তৈরি করবে। তো যেখানেই যান রেস্ট্রিকশন মেনে যাবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই যাবেন। এবং সন্তান যাদের নতুন হওয়ার মানে নিতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে, মানির খরচা হবে কিন্তু মানি আসবেও তার সাথে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নপতি আপনার 8th হাউসে চলে যাচ্ছে। 8th হাউসে চলে যাওয়া মানে কিন্তু আপনি আপনার যে প্লেজারটা ভোগ করবেন, সেই প্লেজারটা অনেকটা একা ভোগ করার চেষ্টা করবেন, একটু লুকিয়ে ভোগ করার চেষ্টা করবেন, শেয়ার করবেন না কারোর সাথে। সিক্রেসি তৈরি করে 8th হাউস, এবং তার সাথে 8th হাউস যেটা তৈরি করে সেটা কিন্তু খুবই সুগার সেন্ট্রিক। লগ্নে রাহু আছে, তো চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা মিনিমাম লেভেল অফ রেস্ট্রিকশন মেনটেন করা, আদারওয়াইজ কিন্তু আপনার সুগার লেভেল রেজ করে দেবে। এবং সেখান থেকে বিশেষ করে যাদের বয়স একটু এজের দিকে, শুক্রের দশায়, চন্দ্রের দশায়, রাহুর দশায়, কেতুর দশায়, মঙ্গলের দশা শেষের দিকে আছেন, বুধের দশা শেষের দিকে আছেন, তারা কিন্তু ফিজিক্যালি একটু সাবধানে থাকবেন, না হলে প্রবলেম করবে। শনি খুব দুর্বল যদি হয় তাহলে আরও সাবধানে থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, বিবাহের জায়গা খুব ভালো আছে, ম্যারেজের জন্য নতুন কোনো জীবনসাথী আসার যোগ আছে, বা সেটা স্ট্রেনদেন হতে পারে অনেক বেশি, একটা ক্যাজুয়াল রিলেশন স্ট্রেনদেন হয়ে যাবে, খুব ভালো ফল দেবে। নতুন করে রিইউনিয়ন হতে পারে,
বা মনে করুন বিবাহ বিচ্ছেদ হয়েছে কারোর সাথে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, মানে প্ল্যানেট তো আর ডাইভোর্সের কথা মানে জানে না, প্ল্যানেট বোঝে সেপারেশন, একজন নারী পুরুষ আবার একসাথে থাকছে না, তো সেই জায়গাটায় রিইউনিয়ন হতে পারে বা নতুন কোনো পুরুষ আসতে পারে। দেখুন শুক্র কিন্তু ফিমেল সেন্ট্রিক, এটা মনে রাখবেন। শুক্র মেল, ক্যারেক্টারের দিক থেকে মেল, কিন্তু শুক্রের স্বভাব ফিমেল, তো শুক্র ফিমেলে বেশি অ্যাক্টিভ হয়। মানে শুক্রের গুণ যদি পুরুষের থেকে নারীর মধ্যে বেশি থাকে, সে অনেক বেশি অ্যালিওর করতে পারে এই জায়গায়। তো যারা মিথুন লগ্নের আছেন এবং তারা যদি ফিমেল হন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালিওয়ারিং ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যাবে, সেটাকে নেগেটিভলি ইউজ করবেন না। সেটা যদি কারোর বিবাহের ক্ষেত্রে প্রয়োগ করতে চান বা কোনো ছেলের সাথে সম্পর্ক আরও স্ট্রেনদেন করতে চান, সেটাকে একদম নৈতিকতার সাথে ব্যবহার করবেন, কারণ নৈতিকতার ঘরে আছে শুক্র। তো অনেকবার আপনাদের বলেছি, যার ঘরে থাকে তার কিন্তু পাওয়ার ইজ অলওয়েজ হেভিয়ার, যে থাকে তার থেকে। আপনার ঘরে যত বড় ক্ষমতাবান লোকই আসুক না কেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। অন্তত বাড়ির সুইচগুলো তো আপনি জানেন, কোনটাতে লাইট জ্বলে কোনটায় পাখা জ্বলে, আপনি দুম করে বন্ধ করে দেন তো তো অন্ধকারে পড়ে যাবে। এই বাড়িটার উপর অকুপেন্সি আপনার আছে, লিগাল অকুপেন্সি। যত ক্ষমতাবান লোকই আসুক না কেন, তিনি কিন্তু আপনার মানে নিয়ন্ত্রণে চলে আসবে। অবশ্যই তার প্রভাব থাকবে, কিন্তু পুরোপুরি থাকবে না। কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, 6th হাউসে, অ্যাকচুয়ালি 6th হাউসে শুক্র কিন্তু যেখানেই থাক, শুক্র ন্যাচারাল 6th হাউসের তুঙ্গ হয় গিয়ে, তো সেই হিসাবে লগ্নের দ্বাদশ, মানে কালপুরুষের দ্বাদশ এবং নিজের মূল ত্রিকোণের ষষ্ঠ ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে অবশ্যই এটা ভালো ফল দেবে। নতুন জীবনসাথীর ক্ষেত্রে খুব ভালো। এই শুক্র কিন্তু আমি অবশ্যই বলছি, দুটো তিনটে জায়গা আমি আলোচনায় বলে দেবো, তাদের বাদে কিন্তু প্রচুর লোকের ক্ষেত্রে বিবাহের জায়গাটা সলভ করবে। কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক দিন একটা স্ট্যাগনেশন ফেজে রয়েছে, যদিও নভেম্বরের শেষের দিক থেকে ওরা ভালো এফেক্ট আস্তে আস্তে পাওয়া শুরু করবে। দশা একটু নেগেটিভ হলে আর একটু পর থেকে গিয়ে পাবে, কিন্তু এই শুক্রের এফেক্টটা কিন্তু অবশ্যই অনেকটা, বলতে পারেন যে একটা ঠান্ডা হাওয়া আর কি দেবে অনেকক্ষণ, একটা গুমোট ওয়েদারের পরে। তো এটা বেটার আছে, উপভোগ করবেন। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো আছে, ভ্রমণের যোগ আছে প্রচুর, বাইরে থেকে চাকরির যোগ আছে, কারণ ডিরেক্টলি 6th হাউস থেকে 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো বিদেশ থেকে যে শুক্র, মানে সবসময় মনে রাখবেন আপনার যা অ্যাকচুয়াল তার ভার্চুয়াল ফেস, অর্থাৎ আপনি যদি বাঙালি হন তাহলে আপনি হয়ে যাবেন ইংরেজ অ্যাকচুয়ালি। তো আপনার বিদেশকে শুক্র খুব ভালোবাসে। আবার যদি কোনো ইংরেজ লোক হয়, সে দেখবেন ভারতকে ভালোবাসে বা বাংলাকে ভালোবাসে, এরকম ব্যাপার। শুক্র সবসময় বিদেশিকে পছন্দ করে, এটা একটা মানে আমি বহু দেখেছি এরকম। সে এত বাড়িয়ে বাড়িয়ে বিদেশ সম্পর্কে বলবে, বিদেশ যদি এতই ভালো হয়, তার অনেক ভালো দিক আছে। সব জায়গারই কিছু প্রস অ্যান্ড কনস আছে, আমাদেরও আছে, বিদেশেরও আছে। আমরা জানি না হয়তো সবটা, কিন্তু সেখানে কি নেই? আছে অবশ্যই। সেখানে কি জেল নেই, পুলিশ নেই? তার মানে সেখানেও ক্রিমিনাল আছে, সেখানেও ক্রাইম হয়। তো কিন্তু শুক্রের মধ্যে সবসময় একটা মানে কোনো কিছুকে অতিরঞ্জিত করে একটা বলার হ্যাবিট থাকে, এবং সেটা আর কি যদি নিজের মানে একজন বলা যেতে পারে যে ব্লোয়িং হিজ ওন অর হার ওন ট্রাম্পেট। আর বিদেশ হলে তো কোনো কথাই নেই, সেটার মধ্যে যদি ফরেন কালচার, ফরেন ভাষা যদি একটু ইনকর্পোরেট থাকে, সেটাকে না ভীষণ র্যালিশ করে করে বলে এবং লোককে কিছুটা কনভিন্স করতেও সহায়তা করে। তো কর্কট লগ্নের ক্ষেত্রে সেই যোগটা আছে, সেটা তারা উপভোগ করতে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলি, 5th হাউসে আছে। সিংহের যদিও রোম্যান্সের জায়গা খুব একটা কোনোদিনই থাকে না, তারা রেসপন্সিবিলিটির জায়গায়। রাজা তো আর রোম্যান্টিক হলে হবে না, রাজাকে রেসপন্সিবল হতে হবে, কারণ তার উপরে অনেকগুলো মানে অনেক মানুষের বিভিন্ন রকম চাওয়া পাওয়া ডিমান্ডস রয়েছে, তার উপরে ডিমান্ড রেইজ করে দেবে। ভুল হলেই আঙ্গুল তুলবে, কারণ সে চেয়ারে বসে রয়েছে, বড় চেয়ারে, সব থেকে ক্ষমতাবান চেয়ারে। তো নর্মালি রোম্যান্স তার মধ্যে আসে না, কিন্তু এই শুক্র কিন্তু অবশ্যই কিছুক্ষণের জন্য, ফর আ লিটল ওয়াইল, এটা কিন্তু তৈরি করবে। নতুন কোনো ফিমেল ক্যারেক্টার আসতে পারে, স্পেশালি যদি জন্মছকে পঞ্চম নবম একাদশে যদি শুক্র থাকে, কারণ শুক্র 3rd এবং 10th হাউসের লর্ড, সে যদি পঞ্চম নবম একাদশে থাকে, বকরি থাকলে তো কথাই নেই, তাহলে কিন্তু অবশ্যই কোনো ফিমেল ক্যারেক্টার আসার যোগ আছে। এটুকু বলে দিই, বিবাহের ক্ষেত্রেও খুব ভালো। সিংহলগ্নের এমনি বিবাহের যোগ ভালো আছে, নভেম্বরের 4 তারিখের পর থেকে
যোগ প্রশস্ত হয়ে যাচ্ছে, তো সেটাকে কিন্তু আরও বেশি ফ্যানিং দ্য ফ্লেম যাকে বলা যায় সেটা করবে, পরিস্থিতি আরও তৈরি করবে। এবং সন্তানের ক্ষেত্রে খুব ভালো আছে, সন্তানের জন্য প্রচুর খরচা করবেন, স্পেশালি ভোগ্যপণ্যের জন্য প্রচুর নতুন ল্যাপটপ কিনে দেবেন, মোবাইল কিনে দেবেন, হ্যাঁ, বা ঘুরতে নিয়ে গেলেন কোথাও, যেখানেই যা খুশি করুন নিজের আয় অনুসারে ব্যয় করবেন। আর 2 নম্বর হচ্ছে সন্তানকে এমন কিছু দেখানোর চেষ্টা করবেন না যে আপনি খুব ক্ষমতাবান, আপনি সব কিছু করতে পারেন, এটা দয়া করে করবেন না, তাহলে কিন্তু সমস্যাটা একসময় ওকেই পেতে হবে, ওর তো অভ্যাস হয়ে যাবে ওই জিনিসটাতে, ও আর নিচে নামতে পারবে না। আর নাম্বার 2 হচ্ছে ভোগ্যপণ্য দেওয়ার সময় খুব বাচ্চা হলে তাকে কোনোদিনই খুব হাই পারচেস দেবেন না। শুক্র কিন্তু আপনাকে কিনিয়ে দেবে এ সময়। আপনি হয়তো একটা ট্যাবলেট কিনতে গেলেন, সেটা হয়তো 15,000 কিনবেন, দেখবেন ওখানে গিয়ে আপনার 30,000-এরটা পছন্দ হয়ে গেল, এবার আপনি কিনেও নিলেন, দেখতে ভালো লাগবে কদিনের জন্য, কিন্তু পরে দেখবেন সেটার এফেক্ট, কারণ পরে যদি কখনো 20,000-এর কিনে দেন সেটা কিন্তু আর নেবে না। প্রেম প্রণয় সন্তানের ভালো, স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো আছে, পরিবার শুদ্ধ ভ্রমণের খুব ভালো যোগ আছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, পরিস্থিতি বুঝে, যতটা কোভিড সিচুয়েশন কীরকম থাকবে সেই বুঝে ভ্রমণে যাবেন। বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু অবশ্যই খুব প্রোটেকশন দিয়ে তারপরে নিয়ে যাবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নের দ্বিতীয় যেহেতু মঙ্গল আছে, তো বাক্যের মধ্যে কর্কশতা অত্যন্ত পরিমাণে চলে আসবে, সেই কর্কশতাটা চেষ্টা করবেন যতটা সম্ভব কম করার, কারণ 4th হাউসে শুক্র গেছে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ঘরে শুক্র গেছে। শুক্র অ্যাকচুয়ালি 9th হাউসের লর্ড এবং 2nd হাউসের লর্ড, তো সেই হিসাবে শুক্র আপনার ক্ষেত্রে খুব ফেভারেবল প্ল্যানেট, কিন্তু 9th হাউসে রাহু বসে থাকার জন্য আপনাকে কিন্তু অনেকটাই সময় পাপ কার্য বা ইললেজিটিমেট ওয়ার্কের দিকে বা ফটকাবাজির দিকে আপনাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু ও করবে, তো সেটা থেকে একটু বিরত থাকবেন। 4th হাউসে শুক্র কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি দেবে, নতুন কোনো মানুষ জীবনসাথী আপনার জীবনে আসতে পারে এবং মানিও দেবে, কিন্তু মানির এক্সপেন্ডিচারও প্রচুর পরিমাণে করাবে, কারণ দ্বাদশপতি দ্বিতীয় থাকবে এবং দ্বাদশপতি তারপরে তৃতীয় যাবে কেতু যুক্ত হয়ে, এবং সে 9th হাউসের লর্ডের পরিপূরক, তার ফলে এক্সপেন্ডিচারটাও প্রচুর বাড়াবে। শুক্র সবসময় এক্সপেন্ডিচার করাতে ভালোবাসে, অ্যাকচুয়ালি শুক্র আছে বলেই এই পুরো বাজার ব্যবস্থাটা দেখবেন। আপনি যদি অ্যাডভার্টাইজ দেখেন, অ্যাডভার্টাইজে কি অ্যাড হয়, যেগুলো বিক্রি হয় সেগুলোই তো অ্যাড হয় অ্যাকচুয়ালি, তো সেগুলো সবকটা মেজরিটিটাই দেখবেন ভোগ্যপণ্য। আমি প্রোডাক্টের নাম বলছি না, আপনারা সবই জানেন, সেটা বিতর্কিত হবে, দেখবেন সব ভোগ্যপণ্যের প্রোডাক্ট, এবং খুব সুন্দর সুন্দর মানুষ দিয়ে অ্যাড করানো হয়। কখনো দেখবেন না কোনো অ্যাডভার্টাইজে আমার মতন একটা লোককে দিয়ে অ্যাড করাচ্ছে, কখনো আপনি দেখতে পারবেন না। খুব সুন্দর সুন্দর মডেল দিয়ে অ্যাড হচ্ছে, কেন? কারণ সৌন্দর্যটা আপনাকে অ্যাট্রাকশন করবে ওই প্রোডাক্টটার প্রতি, আর শুক্র মানেই অ্যাট্রাকশন। আপনি যত দামি ব্র্যান্ডের গাড়ি কিনতে যাবেন, তার শোরুমে গিয়ে দেখবেন তত সুন্দর মডেলরা রয়েছে, মানে মেয়ে ছেলে যারাই রয়েছেন না কেন সেখানে, তারা খুবই সুন্দর এবং খুব ওয়েল ড্রেসড, আপনাকে শুরুতেই ওরা অ্যাট্রাক্ট করে নেবে। এটাই হচ্ছে শুক্রের কাজ, আপনাকে সবসময় একটা ইলিউশনারি ফেজে নিয়ে যাওয়া। আপনি এটা মানে আপনার না তখন ওটাই মনে হবে জগৎ, এই মার্সিডিজে করেই আমার সারা জীবনটা চলে যাবে। মাফ করবেন, আমি একটা গাড়ির নাম বলে দিলাম, কাউকে ছোট করার জন্য নয়, কিন্তু মনে হবে যে ওটা চড়েই আপনার সারাটা জীবন যাবে। শুক্র আপনাকে ইলিউশনের মধ্যে নিয়ে যায়। আপনি যখন একটা সিনেমা দেখেন 2-2.5 ঘন্টার জন্য, তখন মনে হবে ওই সিনেমাটাই একমাত্র জগৎ। আমি অনেক লোককে দেখেছি সিনেমা দেখতে দেখতে কাঁদে, সিনেমা দেখতে দেখতে সেই সিনেমার সাথে নিজেকে ইনকর্পোরেট করে নেয়, যার মধ্যে যত শুক্রের এফেক্ট থাকবে সে তত নিজে ওর মধ্যে ঢুকে যাবে সিনেমাটির মধ্যে। খারাপ ভালোর প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি আপনাকে ওই জিনিসটা পুরোটা আচ্ছাদিত করে দেবে এক ধরনের, সেই আচ্ছাদনটাই মায়ার কাজ এবং সেটাই শুক্রর মেইন ফাংশন। সেই জন্যে ভগবান ওকে ওর সামনে যেতে দেয় না, কারণ ও মায়া দ্বারা আচ্ছাদিত সম্পূর্ণ। বিবাহের যোগ আছে কন্যা লগ্নের ক্ষেত্রে, ব্যবসা নতুন স্টার্ট করতে পারেন। বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকলেও বৃহস্পতির যেহেতু মুভমেন্ট 7th হাউসের দিকে আছে, ফেব্রুয়ারি অনওয়ার্ডস অবশ্যই ভালো ফল দেবে। তুলা লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নপতি 3rd হাউসে, অ্যাকচুয়ালি 4th হাউসে গিয়ে বকরি হবে, কিন্তু 3rd হাউসে যাবে এবং খুব বলি অবস্থায় না হলেও বলা যেতে পারে একটা মাঝামাঝি লেভেলের ফল দেবে। বলি অবস্থা এই কারণে বলছি না, তার কারণ লগ্নে অ্যাকচুয়ালি বসে থাকবে মঙ্গল, এরপর এবং দ্বিতীয় বসে রয়েছে কেতু, 8th হাউসে বসে রয়েছে রাহু, দে আর ইন্টার রিলেটেড।
মঙ্গল শুক্র রাহু এরা ইন্টার রিলেটেড সবসময়, এদের মোডাস অপারেন্ডি সবসময় এক, কারণ এরা ডেমনিশ অ্যাক্টিভিটিস বিশ্বাস করে। তো এই থার্ড হাউসের শুক্র তবু অনেকটা বিবাহের ক্ষেত্রে যোগ প্রশস্ত করবে। পিতার দিক থেকে কোনো সম্পত্তি বা মামাবাড়ির দিক থেকে, বা ধরুন কোনো নেইবারের সাথে কোনো জমি রিলেটেড ডিসপিউট আছে সেটা মিটতে পারে, এইরকম কোনো ধরুন, বা কোনো মাসি বা এরকম কেউ আনম্যারিড, তার থেকে কোনো প্রপার্টি আসতে পারে। অবশ্যই খুব ভালো দশায় থাকতে হবে এবং শনি খুব স্ট্রং হতে হবে, তবে এই জাতীয় যোগ তৈরি হবে। তবে কিছু প্রাপ্তিযোগ আপনাকে দেবে, প্রমোশন করাবে বা মানিটারি ইনক্রিমেন্ট বাড়াবে, এই জাতীয় যোগ আছে। নতুন চাকরির যোগ তৈরি করবে। বুধ যেই না এসে ঢুকে যাবে 4 তারিখের পর, মানে সম্ভবত 2 তারিখে সে ঢুকে যাবে বুধ, 2 নভেম্বর। 3 তারিখ থেকেই ও ফল দেওয়া শুরু করবে লগ্নে। দ্বাদশপতি লগ্নে আসবে মানে খারাপ ভাববেন না, বুধ এক্ষেত্রে মানে 9th হাউসের লর্ড, দ্বাদশপতির সাথে 9th হাউসের লর্ড যুক্ত আছে, কারণ 9th হাউসের 4th হাউস হচ্ছে 12th হাউস, সে লগ্নে থাকবে, তো সেটা অবশ্যই খারাপ ফল দেবে না। শুক্রের ক্ষেত্রে বেটার, এবং বিবাহের যোগ আছে, সন্তানের যোগ আছে। নতুন সন্তান নিতে চাইলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বেটার টাইম। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি, আমি আগেই আলোচনার ক্ষেত্রে বলেছি, প্রচুর অর্থ দেবে, কিন্তু অর্থের খরচাও দেবে, অর্থ আপনি জমাতে পারবেন না। ভালো দশায় থাকলে চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি থাকলে আরও বলবো যে অর্থ হাতে কিছু উদ্বৃত্ত আসলেই সেটাকে জমিয়ে দেবেন। প্রমোশনের খুব ভালো যোগ আছে, খুব বেটার যোগ আছে, যেহেতু জুপিটারের প্লেসমেন্ট আস্তে আস্তে বেটার হবে। তো শুক্র, বৃহস্পতি, শনি একসাথেই ভালো ফল দেওয়া শুরু করবে বৃশ্চিকের ক্ষেত্রে। তো সেই ট্রাইপাটাইট ফলের এফেক্ট পাবেন। যত মঙ্গলটা এসে আস্তে আস্তে লগ্নের দিকে ঢুকতে থাকবে, তত আরও জায়গাটা স্ট্রেনদেন হবে। তবে যতদিন মঙ্গল দ্বাদশে রয়েছে এবং শুক্র এবং মঙ্গলের মধ্যে মানে তৃতীয় একাদশ যোগ রয়েছে, ততদিন পর্যন্ত গাড়ি ঘোড়া এবং অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ আছে। এই সময় দেখবেন প্রচুর ভেহিকেল বিক্রি হবে, প্রচুর এসি, ফ্রিজ প্রচুর বিক্রি হবে, ইলেকট্রনিক্স দ্রব্য যেগুলো আছে প্রচুর, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল প্রচুর বিক্রি হবে দেখবেন আগামী 3-4 মাসে। মানুষ কিনবে, সেই ইএমআইতে কিনুক আর ক্যাশে কিনুক, সেল হবে প্রচুর পরিমাণে। তারপরে হচ্ছে লিকার, যে কোনো মানে নেশা করার দ্রব্য বিক্রি হবে প্রচুর পরিমাণে। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নে বৃহস্পতি লগ্নে শুক্র অবশ্যই সহায়ক। দ্বিতীয় বৃহস্পতি, শনি আছে এবং বৃহস্পতি আস্তে আস্তে থার্ড হাউসে চলে যাবে। তো শুক্রের স্ট্রেনদেন স্থানে জুপিটার থাকবে, লগ্নপতিও নিজে, আবার মানে বৃহস্পতির ঘরে রয়েছে এবং বৃহস্পতি শুক্রকে পুরোপুরি বল দেবে। তো সেই বলের এফেক্ট কিন্তু ধনু লগ্ন অবশ্যই পাবে। সুগার ব্যতি রেখে অন্য কোনো জায়গা, রিপ্রোডাক্টিভ অর্গান ব্যতি রেখে খুব খারাপ দশায় না থাকলে অন্য কোনো জায়গা কিন্তু দেবে না। নতুন কোনো প্রজেক্ট কাজ করতে পারেন, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট যারা আছেন তারা নতুন প্রজেক্ট নিয়ে নামতে পারেন, খুব ভালো কাজ হবে। নির্মাণ শিল্পের সাথে যারা যুক্ত আছেন, ডেভেলপার, এদের জন্য খুব ভালো সময় আছে। এটাকে মানে ইনক্যাশ করুন, এবং বিবাহের জন্য খুব ভালো সময় আছে। এই সময় যদি বিবাহ হয়, যদি আপনি পুরুষ হন, তাহলে পাত্রী যথেষ্ট গুণ সম্পন্ন হবেন, এইটুকু আমি বলতে পারি। তো বিবাহের জন্য প্রশস্ত সময়, পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে এই সময়টাকে হাতছাড়া করবেন না। মকর লগ্নের ক্ষেত্রে বলি, দ্বাদশে শুক্র কিন্তু ভীষণ মানে ম্যারিড লাইফের ক্ষেত্রে প্লেজার দেয়। দ্বাদশে শুক্র বেডরুম প্লেজার দেয় এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব রোম্যান্টিক জায়গা তৈরি করে। এবং যেহেতু এটা বৃহস্পতি স্থান এবং সেই বৃহস্পতি লগ্নে দ্বিতীয় অবস্থান করবে কিছুদিনের মধ্যে এবং অলমোস্ট লগ্নের শেষের দিকে রয়েছে, তো ম্যারিড লাইফের ক্ষেত্রে বেটার থাকবে। শনি যতই আপনার লগ্নে বসে থাক না কেন, এটা কিন্তু বারবার বলছি, এটা একটা স্পেসিফিক ম্যারিড লাইফের ক্ষেত্রে ভালো ফল দেওয়ার যোগ দ্বাদশে শুক্র। এবং দ্বাদশে শুক্র ভীষণ ভোগী করে, প্রচুর পয়সা খরচা করে। আপনার কিন্তু আমদানির জায়গাটাতে খুব বেটার আছে তা নয়, কারণ শনি রেস্ট্রিক্ট করবে, নর্মালি করবে, কারণ দ্বিতীয় শনি রয়েছে। তা সত্ত্বেও যেটা চেষ্টা করবে যতটা সম্ভব বুঝে খরচা করা, না হলে কিন্তু একটু ডোয়ার্থ অফ মানি করতে পারে অন্তত ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত। তারপরে জিনিস আস্তে আস্তে নর্মালাইজ করে দেবে। শুক্র যত আবার বকরি হয়ে নিচের দিকে নামবে, তত কিন্তু খরচা বাড়াবে, এক্সপেন্ডিচার বাড়াবে। ফ্ল্যাট বা ধরুন বাড়ির মধ্যে একটা বাথটব বসালেন, এরকম ধরনের খরচা, মানে যেগুলোকে বলা যায় একটু ল্যাভিশ খরচা, এটা না হলেও মানুষের চলে, কিন্তু আপনি করবেন তা সত্ত্বেও।
ধনু লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নের একাদশে শুক্র থাকবে, অত্যন্ত ভালো ফল দেবে, পঞ্চম স্থানে দৃষ্টি দেবে, নতুন প্রেম প্রণয়ের যোগ আছে, বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, সন্তানের ক্ষেত্রে ভালো যোগ আছে, সন্তানের জন্য প্রচুর অর্থ খরচা করবেন, নাম যশ হবে সন্তানের কাছে যে বাবা মা বেশ আমার জন্য পয়সা খরচা করছে। হ্যাঁ, যদি সেটাকে পজিটিভভাবে নেন তো পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, কিন্তু এইটা হওয়ার একটা ভালো যোগ আছে। সন্তান খুব ল্যাভিশ থাকবে এই সময়টা। তো বাইরে যাওয়ার যোগ আছে, বিদেশ থেকে চাকরির যোগ আছে, পঞ্চম স্থানে শুক্রের দৃষ্টি সবসময়, এবং সেটা বুধের ঘর, তো সেখান থেকে বাইরে থেকে যে আসার, বিশেষ করে ধরুন আমি বলবো একেবারে যেগুলো খুব কোল্ড জায়গা, অর্থাৎ ইউরোপ বা আমেরিকা এরকম জায়গা, বা জাপান যেখানে খুব ঠান্ডা পড়ে, ঠান্ডার সময় আসছে, নর্দার্ন হেমিস্ফিয়ারের কথাই বলবো, তো সেক্ষেত্রে সেখান থেকে যোগ আছে। তো যদি পান, অবস্থা বুঝে 4 তারিখের পর যেতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাজ এ হোল শুক্রের গোচর বেটার ফল দেবে, প্রোভাইডেড সুগার থাকলে সাবধানে থাকবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নের 10th হাউসে রয়েছে শুক্র, তো শুক্র এখানে কি না 3rd হাউস এবং 8th হাউসের লর্ড। তো 3rd হাউস এবং 8th হাউসের লর্ড শুক্র কিন্তু অ্যাকচুয়ালি 8th হাউস মানে 3rd হাউস মানে 8th হাউসের 8th হাউস। তো সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে একাধারে, তো মঙ্গল বসে থাকাটাকে খুব কমফোর্টেবল বলা যায় না, কিন্তু যেহেতু বৃহস্পতি, আগেই আমি বলেছি আলোচনার ক্ষেত্রে, যেহেতু বৃহস্পতির পোস্টিং ভালো থাকবে, লগ্নের দ্বাদশে বৃহস্পতি খারাপ ফল দেয় না, এক্সেপ্ট আমি বলেছি যে একটু সুগার এবং পা রিলেটেড জায়গায় একটু চোটাঘাত লাগতে পারে, এছাড়া কিন্তু খুব খারাপ ফল দেয় না। বৃহস্পতির ন্যাচারাল দ্বাদশ ভাবের কারক, তো দেয় না। আর নাম্বার 2 হচ্ছে শুক্রের এখানে পোস্টিং আপনাকে অবশ্যই ভালো ফল দেবে, তো এখান থেকে 4th হাউসের দৃষ্টি দেবে, তো বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকবে, এবং সেখান থেকে অনেক দিন যে সমস্ত ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, যে সমস্ত ধরুন নিজেদের মধ্যে একটু গণ্ডগোল, সেগুলো অনেকটা দেখবেন রিমিশন হবে, এবং অনেক কমফোর্টেবল একটা ফেজ পাবেন, বুঝতে পারবেন। শুক্র কিন্তু শুক্র বুধ মঙ্গল সবচেয়ে বেশি, তারপরে বুধ, তারপরে শুক্র, এরা কিন্তু প্রম্পট এফেক্ট দেয়, এমন নয় যে 10 দিন পরে গিয়ে এফেক্ট দেবে। ও 30 তারিখ ঢুকবে, তো আপনি 3 তারিখের মধ্যে বুঝতে পারবেন যে খুব দ্রুত এফেক্ট দিচ্ছে। এবং বারবার বলছি একটা কথা, বড় প্ল্যানেটগুলো লিবারেল হচ্ছে, ছোট প্ল্যানেট শুক্রের মতো প্ল্যানেট, যে রিপুকারী প্ল্যানেট, যার জন্যই আমরা এত দৌড়াদৌড়ি করি, অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম শুনি, কবে আমার চাকরি হবে, কবে আমার বিয়ে হবে, কবে আমার সন্তান হবে, কবে আমি প্রপার্টি পাবো। মেজরিটি লোক এই জন্যই অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুনে, এবং সে একটু এনার্জাইজড হয় প্রোগ্রাম শুনে, যে না আমার কিছু ভালো হতে পারে, আবার খারাপ শুনলে ডিমোরালাইজড হয়, কিন্তু এটাই মুখ্যত কারণ। সেই জায়গাটা রিপুর গ্রহ, এখন সে রিপুর এফেক্ট দেবে, তো অধিকাংশ মানুষের ক্ষেত্রেই সেটা সুখকারী, এবং মীন লগ্নের ক্ষেত্রেও অত্যন্ত ভালো, বিবাহের জন্য বেটার টাইম আছে। লগ্নে বৃহস্পতি এসে ঢুকে যাবে, অন্তত ফেব্রুয়ারি 2/3 পর থেকে 20 ডিগ্রি ক্রস করে যখন যাবে, বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে ঢুকে যাবে, সেই সময় থেকে কিন্তু আরও ভালো এফেক্ট দেবে, এবং বিবাহ এ সময় হতে পারে, কোনো প্রেম প্রণয় হলো, বিবাহটা গিয়ে পরবর্তীকালে হলো, কারণ কিছু দিনের জন্য শুক্র 11th হাউসেও ঢুকবে, এবং সেখান থেকে 5th হাউসেও দৃষ্টি দেবে মীন লগ্নের ক্ষেত্রে, তো সেটা কিন্তু অবশ্যই মানে পঞ্চম স্থানে চন্দ্রের ঘরে দৃষ্টি দেবে, তো সেটা কিন্তু অবশ্যই মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। শুধু এটুকু বলবো, শুক্র এবং বৃহস্পতি বোধ কিন্তু সুগারকে বাড়ায়, এবং রিপ্রোডাক্টিভ অর্গানে কিন্তু প্রবলেম তৈরি করে, পুরুষদের ক্ষেত্রেও তৈরি করে, প্রস্টেটের সমস্যা তৈরি করে, এবং মাইল্ড একটু কনস্টিপেশন, পাইলস ফিশারে প্রবলেম তৈরি করে, মাইল্ড। তো সেইটা থেকে একটু সাবধানে থাকবেন, তাহলেই খুব একটা প্রবলেম হবে না। তো আমার ডিটেলড আলোচনা আপনাদের বলে দিলাম। এর পরের ফেজটা করব ওই 8 তারিখের আগে পরে, যখন শুক্র মকরে যাবে, মকরে গিয়ে বকরি হয়ে নেমে আসবে, নেমে এসে আবার মার্গী হওয়া পর্যন্ত এই পুরো ফেজটা নিয়ে বলবো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ সে সময় প্ল্যানেটগুলো আরও রিল্যাক্সড হয়ে যাবে, অনেকটা করে গতি নিয়ে নেবে সবাই, অনেকটা দূরত্ব চলে যাবে, তখন গোচর এফেক্টও অনেক মানে পজিটিভ হবে। এবং শুক্র কিন্তু মনে রাখবেন প্রচণ্ড কুয়াশা তৈরি করে, হ্যাঁ, শুক্রের এটা মেজর কাজ, মিস্ট। শুক্র মানেই হচ্ছে মায়া, আপনাকে একটা ধোঁয়া, কুয়াশা এরকম একটা সিচুয়েশনের মধ্যে তৈরি করবে। এবছর দেখবেন শীতে প্রচণ্ড কুয়াশা পড়বে,
প্রচণ্ড, এমনিতেই পড়বে, এবছর ঠান্ডা প্রচুর পড়বে, তার সাথে কুয়াশাও পড়বে। এবং এত ডিপ কুয়াশা পড়বে যে উত্তর ভারতে তো প্রত্যেক বছরই কম বেশি হয়, যান চলাচলে, ট্রেন, প্লেন এগুলো চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়। এবার দেখবেন তার থেকে অন্তত 20-30% বেশি হবে, বা তার থেকেও বেশি হতে পারে, কারণ পুরো শীতের বেলটা যাচ্ছে। তো এটা আপনারা নিজেদের জীবন দিয়ে অ্যাস্ট্রোলজিকে উপলব্ধি করবেন। এবং যতক্ষণ পর্যন্ত মঙ্গল শুক্রের ঘরে রয়েছে, এবং মঙ্গল যতক্ষণ পর্যন্ত কেতুকে ক্রস না করে 4-5 ডিগ্রি ক্রস না করছে, ততক্ষণ কিন্তু ইলেকট্রিসিটি, ফায়ার এগুলো থেকে সাবধান থাকবেন। কারণ মঙ্গল বলহীন আছে, কিন্তু বলহীন থাকা মানে এটা নয় কিন্তু যে সে একেবারেই বলহীন। মঙ্গল কিন্তু কখনো বলহীন হয় না পুরোপুরি, কিছুটা পাওয়ার থাকে, কিছুটা পাওয়ারই কিন্তু সে গন্ডগোল করার জন্য যথেষ্ট থাকে। বড় গ্রহ যেহেতু এখন কন্ট্রোল কমাচ্ছে, নিজের পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে একটা ইজিনেস আনছে, তো তার ফলে ছোট প্ল্যানেট কিন্তু তার একটু মানে পরিষ্কার ভাষায় একটু মাতব্বরি দেখানোর চেষ্টা করবে। তো সেই হিসাবে বলবো যে এবং স্লাইট একটু ভূমিকম্প রিলেটেড ট্রাবল আমাদের মান্ডেন জ্যোতিষ অনুসারে, যেহেতু পশ্চিমবঙ্গে যে ডিগ্রি হয় সেটার কাছাকাছি, মানে লগ্নের যেটা ডিগ্রি হয় তার খুব কাছাকাছি মঙ্গলের এখন অবস্থান রয়েছে, খুব কাছাকাছি। তো সেই হিসেবে স্লাইট একটু ভূমিকম্পের যোগ, বেশি হবে না কারণ পূর্ণ গতিতে রয়েছে, তার সাথে ভূমিধস এগুলো একটু হওয়ার যোগ আছে। আরও কটা দিন একটু এই রিলেটেড জায়গাতে, এমন জায়গায় ঘুরতে যদি যান, প্রথম কথা তো প্যান্ডেমিক সিচুয়েশনকে বুঝে যাবেন, আর তারপরেও যখন যাবেন সেটা হচ্ছে যেখানে এই প্রকোপগুলো কম আছে এবং একটা ডিস্টেন্স মেনটেন করে ঘোরাফেরা করা যায়। ভালো থাকবেন প্রত্যেকে।